সদস্য। আমি আপনার রোগের ব্যাপারে আপনার সাথে একটু কথা বলবো আর আপনাকে কিছু পরীক্ষা করবো, কিন্তু আমি আপনাকে কোনো ব্যথা দিব না, ঠিক আছে মা? আচ্ছা, আপনার সমস্যাটা কি শুধু এখানেই? আচ্ছা মা, সমস্যা কি শুধু এখানেই না আর কোথাও আছে? শুধু এখানে, ঠিক আছে। আমার একটু আপনার কাপড়টা এই পর্যন্ত নামাতে হবে, ঠিক আছে? I have a female attendant present and I will arrange for screen. ঠিক আছে মা, আপনার কাপড়টা একটু নামাই, আমি সাহায্য করি। আচ্ছা মা, আপনার এটা কতদিন ধরে শুরু হয়েছে? আচ্ছা, এটা কিভাবে শুরু হয়েছে? এখানে কোনো তিল আঁচিল ছিল? এবারটা বড় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে, রক্ত পড়ছে। আচ্ছা, 1 বছরের মধ্যেই বড় হয়ে গেছে না? আপনি কি কাজ করেন? কোনো কাজ করেন? এমনি বাসায় কি অনেকক্ষণ রোদে কাজ করতে হয় ধান টান শুকানোর জন্য বা অন্য কোনো কাজের জন্য? এরকম কিছু নয়। আচ্ছা ঠিক আছে। পরিবারের কারো কি চামড়ার কোনো এরকম সমস্যা বা কোনো ক্যান্সারের সমস্যা এরকম ছিল? হ্যাঁ, আর কারো নাই? ঠিক আছে। মা, এখান থেকে কখনো মাংস নিয়ে পরীক্ষা করা হয়েছে? না না না। এটার জন্য কোনো চিকিৎসা নিছেন? মানে কোনো মলম লাগাইছেন বা কোনো কবিরাজি ওষুধ নিছেন? ব্যথা আছে? আমি একটু দেখি। হ্যাঁ, মা আপনি এরকম করেন তো, দেখেন গাল ফুলান এরকম। ঠিক আছে, এরকম রাখেন। ঠিক আছে মা, ঠিক আছে না, না সমস্যা নেই। মা একটু মাথাটা এরকম করেন। হ্যাঁ এরকম। এরকম। আমি যখন বলবো তখন কাঁধটা এরকম করবেন, ঠিক আছে? আমি বললাম রাখেন, এরকম করেন এখন। ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে মা। আপনি ধন্যবাদ মা, আসসালামু আলাইকুম। Thank you. Please tell your findings, Dr. Jihan. Yes, sir. There is an ulcerated lesion on the left cheek just above and lateral to the angle of the mouth, which is round in shape, about 2 by 2 centimeter in size. Its surface is hyperpigmented. Surrounding skin is normal. It's hard in consistency, not fixed with underlying structure, and it is non-tender. There is no palpable regional lymph nodes. So your clinical diagnosis? My professional diagnosis is basal cell carcinoma. Okay. So now you will face our faculty members. এটা একটা টিপিক্যাল একটা কেস, যে কেসটা সাধারণত মানে থাকলে পরীক্ষাতে থাকবে স্টুডেন্টদের, টিপিক্যাল কেস। সো এক্সাম ফাইন্ডিংসটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে মোড অফ এক্সামিনেশন। সো আমি একটু প্রথমে একটু বলি, সেটা হচ্ছে ফর ইউ জিহান এন্ড টু আদার স্টুডেন্টস,
যে এক্সামিনেশন করার আগে পারমিশন নিয়েছো সবকিছু ঠিক আছে, বাট আমার কাছে যে জিনিসটা মনে হয় যে হোয়াট ইউ আর ডুইং ইন ফ্রন্ট এন্ড বিহাইন্ড, যখনই কাজ কিছু করবে ইউ মাস্ট এক্সপ্লেইন টু দ্য পেশেন্ট। যখন তুমি পিছনে গেলে তখন তোমাকে পেশেন্টকে বলবে যে এখন আমি আপনার পিছনে গিয়ে আপনার একটু গলাটাকে একটু পরীক্ষা করবো, সো Yes. দ্যাট understand what you are going to do and patient will cooperate. Otherwise, if you don't explain the patient, তুমি পিছনে গিয়ে মানে ঘাড় বামে বা বামে করতে গেলে তখন দেখবে any student will face a lot of difficulties. Okay, Yes, sir. please. কি নাম যেন ডাক্তার সাহেব? স্যার আমার নাম জিহান। জিহান নূর। জি জিহান। কোন শব্দটা বেশি ইম্পর্টেন্ট? স্যার নামের কোন শব্দটা ইম্পর্টেন্ট? জিহান শব্দটা স্যার বেশি ইম্পর্টেন্ট না নূর শব্দটা বেশি ইম্পর্টেন্ট? স্যার আমার লাস্ট নেম নূর। স্যার দুইটাই ইম্পর্টেন্ট আসলে। আপনি কেন বললেন বেসেল সেল স্যার কার্সিনোমা? আমার কাছে এটা বেসেল সেল কার্সিনোমা মনে হচ্ছে বিকজ it is hyperpigmented, circular in shape. It is situated at the nasolabial fold, Ongren's line এর উপরে আছে। আর স্যার malignant looking, এটা নন হিলিং, 1 বছর ধরে আস্তে আস্তে বড় হয়ে গেছে। 1 বছর ধরে হইলে কি এটা হলো? এটা স্কোয়ামাস সেল কার্সিনোমা না স্যার কেন? স্কোয়ামাস সেল কার্সিনোমা ওনার প্রিভিয়াস কোনো স্যার আমি যেসব রিস্ক ফ্যাক্টর জিজ্ঞেস করেছি স্যার স্কোয়ামাস সেল কার্সিনোমা আমি এটা ডেফিনিটিভলি বলতে পারছি না যে এটা স্কোয়ামাস সেল কার্সিনোমা না। তবে স্যার ওনার প্রিভিয়াস কোনো ইনফেকশন বা ক্রনিক ইরিটেশনের হিস্ট্রি নেই। আয়োনাইজিং রেডিয়েশনের হিস্ট্রি বা ইউভি রেডিয়েশনের হিস্ট্রি উনি ওরকম দিতে পারেননি। উনি বাইরের কোনো কাজ করেন না বা কোনো বার্ন প্রথম প্রসেসে 4টা পার্ট ছিল যে মরফোলজিক্যাল ডিফারেন্ট রকম আছে। তো এখানে এটা কোনটা হইছে? মানে লুকিং এট দ্য ক্লিনিক্যাল lesion. Sir, সাবটাইপ। looking at the lesion, it may be nodular or pigmented. Sir, nodular or sir, nodular টা most common. Sir, আমার কাছে এটা প্রথমে nodular মনে হয়েছে basal cell carcinoma দেখে। নোডুলার বলতেছে। জি, এই স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেসেল সেল কার্সিনোমা ছাড়া আর কি হতে পারে? malignant melanoma হতে পারে স্যার। আর স্যার seborrheic keratosis, oral actinic keratosis, keratoacanthoma, স্যার এরকম কিছু lesion হতে পারে। কিন্তু কি এমন হতে পারে যে এটা একটা সেভিসিয়াস সিস্ট ইনফেক্টেড হয়ে আছে? স্যার sebaceous cyst infected হচ্ছে এটা স্যার হতে পারে। পেশেন্টের কোনো পেইনের হিস্ট্রি নাই। আর স্যার কোনো ডিসচার্জের হিস্ট্রি নেই। Palpation Sir, findings টা কি palpation, ছিল? it was hard inconsistency. Sebaceous cyst, sorry, sir, hard inconsistency. Cystic consistency. আপনি তো বেসটা প্যালপেট করেন নাই, করছেন? স্যার আমি বেস প্যালপেট করে এটার মোবিলিটি দেখেছি স্যার। বুঝি নাই। স্যার বেস প্যালপেট করেছি স্যার। কি হবে? এটা ওরাল বা সারকাম ওরাল লেশন থাকলে পরে তার বেসটা কিভাবে দেখতে হয়? স্যার আমার ওরাল ক্যাভিটি সহ দেখা উচিত ছিল। স্যার আমার ওরাল ক্যাভিটি সহ ভিতরে হাত দিয়ে দেখা উচিত ছিল। স্যার এই জিনিসটা আমার মিস হয়েছে এক্সামিনেশন করার সময়। ফেসিয়াল পরে নার্ভ বুঝতে দেখেন পেরেছি। কেন? স্যার ফেশিয়াল নার্ভ ফুল ফেশিয়াল নার্ভ এক্সামিনেশন করিনি স্যার। ওনার স্যার মুখের আমি ভিতরে শুধু কোনো কিছু দেখছেন কি? স্যার আমি ওরাল ক্যাভিটি ডিউরিং এক্সামিনেশন স্যার আমার এটা ভিডিও করার সময় মিস, আমি পরে গিয়ে দেখে এসেছিলাম ওরাল ক্যাভিটির ভিতরে কোনো ফাইন্ডিংস ছিল না। স্যার আমি ভিডিও করার সময় এটা মিস হয়ে গেছে স্যার, আমি পরে বুঝতে পারছি। আর্সেনিক পয়জনিং এর জন্য হতে পারে? স্যার হতে পারে। আর্সেনিকোসিস ইজ আ রিস্ক ফ্যাক্টর। ওনার কি আছে এরকম মনে হয়? না স্যার, ওনার আর্সেনিকোসিস এর কোনো ফিচার, কোনো ফ্যামিলি হিস্ট্রি বা আশেপাশের নেইবারদের বা এরকম কিছু নাই, হিস্ট্রি নেই। ওনার কি শরীরে অন্য কোথাও কোনো কিছু আছে? না স্যার, ওনার শরীরে অন্য কোথাও কোনো কিছু নাই। দেখছেন সেটা? কি দেখছেন? স্যার স্যার কমপ্লিট স্কিন এক্সামিনেশন আমার করা উচিত ছিল ফ্রম হেড টু টো।
এটা করা উচিত ছিল। ওনার পামস এন্ড সোলস দেখা উচিত ছিল স্যার। কোনো কেমিক্যালস কি লাগছে হাতের মধ্যে, এরকম হয়? স্যার কিছু কোল টার অথবা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, যেটা ম্যাডাম একটু আগে বললেন, ওগুলার কারণে হতে পারে। ওনার কি এটাতে কোনো অসুবিধা হয়? স্যার উনি যেটা হিস্ট্রি দিয়েছেন, ওনার এখান থেকে একবার ব্লিডিং হয়েছে, ইচিং এর কোনো হিস্ট্রি নেই, শুধু ব্লিডিং এর হিস্ট্রি আছে স্যার। আর এটার কসমেটিক প্রবলেমটা এবার। এখনো ওকে, ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। মানে আমি একটু আইবলির কাছে পরে আসি, মানে প্রথমে একটু মানে প্রফেসর ইব্রাহিম সিদ্দিক ইটস এ ভেরি কমন ক্লিনিক্যাল কেস। মানে অলমোস্ট এভরি স্টুডেন্ট ক্যান এক্সপেক্ট যে থাকলে পাবে। সো ক্লিনিক্যাল এক্সামিনেশনস এ মানে উইল ইউ মেক এনি কমেন্ট অর আস্ক এনি কোশ্চেন টু দি থ্যাংক ইউ ভেরি গুড স্কিল শি হ্যাজ ডেমনস্ট্রেটেড। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন করতে পারি? আচ্ছা, হ্যাভ ইউ গন ফর biodigital examination? No sir, I haven't. It Is was there my any mistake. importance of doing a biodigital examination in this particular case? Yes sir, I should have, because this may be extending into the oral cavity. The So base may to be look extended into inside the oral oral cavity. It's very Look important. inside the oral It's very cavity important. and to Yes, feel sir. it by digital, is it? Okay. Yes sir. Acha, can you tell me at what point is there that you have written that is differentiating it from Basilis carcinoma from squamous cell carcinoma? এখানে যে তিনটা তথ্য দেওয়া আছে, বুলেট দিয়ে তিনটার ভিতরে কোন তথ্যের উপর ভিত্তি করে বলতে পারবো যে এটা বেসিল সেল কার্সিনোমা নট স্কোয়ামাস সেল কার্সিনোমা বা মেলানোমা? Sir, the ones I have written. না, বুলেট 1 2 3 আর তিনটা বুলেটেড করা আছে, তিনটার মধ্যে কোন বুলেটের স্টেটমেন্টটা তোমার ইন্ডিকেট করে যে এটা বেসাল সেল কার্সিনোমা স্কোয়ামাস সেল কার্সিনোমা নয়, প্রবাবলি ইন ফেভার। Sir, I think the first one. It is a very common site for basal cell carcinoma. I have described the site on the first point. তুমি সারেটা Other participants, কোনো participant কি বলে? So it is hard inconsistency. আর কেউ কি তিন নাম্বার লিম্ফ নোড নাই স্যার। No lymph node আছে। Exactly, that is the correct answer. Usually basal carcinoma-তে lymph nodes পাওয়া যায় না, স্কোয়ামাস কার্সিনোমাতে লিম্ফ নোডটা পাওয়া যায়, ওইটা দিয়ে আমরা এটা ডিফারেন্সিয়েট করি। আর আমার থার্ড কোশ্চেন জিয়ানের কাছে, ও ভালো করেছে, তবে পেশেন্ট এক্সামিন করার সময় আমি সবসময় একটা কথা বলি যে অলওয়েজ ট্রাই টু বি কমফোর্টেবল উইথ দ্য পেশেন্ট। দ্যাট ইজ টুলি ওর সাথে সামনে বসলে আই লেভেলে থাকলে পরে ভালো হয় এক্সামিনেশনটা করলে। আচ্ছা, ওয়াই ইট ইজ মেলানোমা? এটা মেলানোমা না কেন? স্যার ওনার হিস্ট্রি থেকে ওনার প্রি এক্সিস্টিং নেভাসের কোনো হিস্ট্রি নেই, এটা একটা পয়েন্ট। উনি কিন্তু ব্লিডিং এর কথা বলেছেন। জি স্যার, উনি ব্লিডিং এর হিস্ট্রি দিয়েছেন। Do you think that basal cell bleeding is a feature of basal cell carcinoma? Yes sir, no sir, bleeding is more leaning towards malignant melanoma sir. That's why it's melanoma. Sir, there is also no regional lymph nodes. Melanoma may have palpable regional lymph nodes, and also sir, the site as I have mentioned, it is the common site for basal cell carcinoma rather than malignant melanoma. Okay. And sir, Okay. can't think of anything. In patients having melanoma with this size, don't you think that there might be something else that might So there may be like users that like nodules which I have checked for, and there are none. So আসলে কোশ্চেন করার আর তেমন কিছু নাই, আমার মনে হয় ইব্রাহিম ভাই এই ব্যাপারে যথেষ্ট কোশ্চেন করে ফেলছে। আর গ্রুপ স্যার যে আমি একটু মনে করি জিহান ভাইকে, ও সুন্দর এক্সামিন করেছে, ভালো, তবে ওরাল ক্যাভিটি দেখেনি, সেটা আবার ও এক্সকিউজ চেয়েছে, এই বিষয়ে মাফ করা যায়। তবে এমনি নর্মালি যখন পরীক্ষা হবে তখন মাফ নাই।
আর দ্বিতীয়, তুমি এক্সামিনেশন করার সময় এটা তো একটা কেস এভাবে দেখে খুব আস্তে আস্তে করে দেখছো, অনেক সময় কিন্তু তোমাকে অনেকগুলো কেস দেখতে হবে, 4টা 5টা। এই জন্য তোমাকে অভ্যাস নিতে হবে যে আমি চটপট করে পরীক্ষা করি। সেখানে তুমি একটু একটা মনে করিয়ে দেওয়া। দ্বিতীয় হলো, মারগুপ স্যার যখন তোমাকে জিজ্ঞেস করেছে যে তুমি এটাকে তুমি স্কোয়ামাস সেল কার্সিনোমা কেন বলবে, কেন না এটা, সেইখানে উত্তরটা তোমার একটু কনফিউজেবল ছিল। তুমি যদি এরকম সুন্দর করে বলতে যে স্যার সাধারণত স্কোয়ামাস সেল কার্সিনোমা একটা পলিফ্লোর লাইক বা প্রলিফারেটিভ গ্রোথ থাকে, যেটা আমি এখানে এইভাবে টিপিক্যাল প্রলিফারেশন বা পলিফ্লোর লাইক নাই। নাম্বার 2 হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা সবসময় স্যার একটা ইনভার্টেড মার্জিন থাকবে, সেটাও এখানে আমি টিপিক্যালি দেখি নাই। তৃতীয় হলো 1 বছর ধরে স্যার এই মোর দ্যান 1 ইয়ার এই লিশনটা এখানে আছে। আমি লিমনোট এক্সামিন করে দেখেছি, এখানে লিমনোটও নাই। সাধারণত স্কোয়ামাস সেল কার্সিনোমা যদি 1 বছর বা 1 বছরের বেশি হয়, তাহলে কিন্তু অন্তত সাবমেন্টাল বা রিজিওনাল কোনো লিমনোট থাকতো, সেটাও এখানে নাই। দ্বিতীয় হলো, এটা তো একটা টিপিক্যাল লাইনের উপরে আছে, সেই জন্য আমি মনে করি যে এটা একটা ভেজাল সেল কার্সিনোমা। এই কথাটা বললে তাইলে হয়তো স্যার কনভিন্স হতেন, এটা আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আই থিঙ্ক মানে আপনার আলোচনার মধ্যে তো এগুলো মানে ট্রিটমেন্টটা চলে আসবে যখন আপনি মানে করবেন, তাই না প্রফেসর আইব আলী? জি, এখন আমি যে সময় প্রেজেন্টেশন দেব তখন এই ধরনের লিশন আমি দেখাবো কিভাবে এটা রিকগনিশন করতে হয়। সুতরাং এখন ওইটা আমি দরকার ওরা তো আছে সবাই, এটা তো ইট ইজ ফর মেইনলি রেসিডেন্ট, সুতরাং ওটা ওই সময় আলোচনা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে দেন, তখনই আমরা কিছু মানে ইন্টারঅ্যাক্টিভ করে নেব এটা নিয়ে। হ্যাঁ, ওই সময় একটু আলোচনা করবো মানে ক্রিটিক্যালটা নিয়ে আমরা হাইলাইট করি। এখন আমরা পরবর্তী একটা কেস নিয়ে একটু 5 মিনিটস আলোচনা করব। 5 মিনিট, সেটা হচ্ছে যে আমরা একটা কেস তো এক্সামিনেশন দেখলাম, এই ধরনের আরেকটা কেস আমরা যদি চিন্তা করি যে এই ধরনের একটা পেশেন্ট হয়তো এক্সামিন করতে করতে আমরা তো পেশেন্টকে একটা 3টা কথা জিজ্ঞাসা করি বা বলি। তো এই ধরনের একটা শর্ট হিস্ট্রি যদি আমি বলি যে 60 years old man presents with a gradually enlarging ulcer at the left angle of the mouth over the past 9 months with the occasional bleeding, pain during chewing, and there is no history of the trauma or any source of infection, but a history of the chronic betel nut and the tobacco chewer for over 30 years. No alcohol consumption. এই ধরনের একটা পেশেন্টের যদি হিস্ট্রির মধ্যে শর্ট লোকালি আমরা যদি দেখি, তাহলে এইটা যেমন এই পেশেন্টের ক্যারেক্টার এবং আমাদের যে পেশেন্টটা জিহান এক্সামিন করলো এই পেশেন্টের ক্যারেক্টারের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাও তোমরা? এনি স্টুডেন্ট? জিহান ছাড়াও অন্য যারা আছো তারা কেউ বলতে পারে। Any student can participate, please. স্যার পার্থক্য আছে স্যার। পার্থক্য বলো স্যার এখানে ওনার হচ্ছে হিস্ট্রি আছে টোবাকো স্মোকিং এর। দেন স্যার এটা আনসারের স্যার হচ্ছে ইয়াটা নেকেটাই যে এক্সামিনেশনে স্যার এটা আনসার ও পলিফারেটিভ রিলেশন স্যার, ইভার্টেড মার্জিন স্যার, লিম্ফ নোড পজিটিভ, পেইনফুল ওটা ছিল পেইনলেস। These two is a very important criteria. At the same time, আমরা যেটা দেখতে পাচ্ছি indurated everted margin, area of slab, tender on palpation, mouth opening is restricted up to the 2 fingers breadth, and a firm non-tender mobile lymph nodes approximately 1.5 centimeter in the left submandibular region. So with these findings and the features, the clinical examination methods কিন্তু একই methods of examination হবে. So what is the likely diagnosis or best fit with what conditions? Squamous cell carcinoma. So এখানে squamous cell carcinoma ফেভারে কি মানে কি পয়েন্ট আছে বলো? 1 2 3 site, then it's everted shape, cauliflower shape, lymph node positive, and History of tobacco consumption. Yes. Professor Ibrahim, will you add any point or make comment? ওরা ঠিকই বলছে, তো কথা হচ্ছে লেশনটা কি তো ডেস্টিনেশন দেখেই তো বোঝা যাচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, তাই না? একটা ulceral proliferative lesion having everted edges at the corner of the mouth এবং স্লাভস তার আছে এখানে। এটা তো অন্য কিছু হওয়ার সম্ভাবনা এখানে নাই। প্লাস দিস ইজ ভেরি কমন সাইট ফর স্কোয়ামাস সেল কার্সিনোমা।
So location is one important factor, and the description they have made, যেখানে যে description দেওয়া আছে, এই description is enough to tell the diagnosis that it is a squamous cell carcinoma. No other diagnosis comes in this particular scenario. Okay then. Great, thank you. So next question, what is the most important appropriate method of confirming the diagnosis of this case? আমরা যেটা clinically suspect করছি যে squamous cell carcinoma. Sir, C, incisional biopsy. Incisional biopsy from the edge of the lesion. Yes, Professor Ibrahim. না ঠিক আছে, আনসার তো এটা অ্যাকসেপ্টেবল, তবে কথা হচ্ছে আমাদের প্লাস্টিক সার্জনরা কি করবেন, আর প্রফেসর আইবলি যদি একটু বলেন, কারণ এখানে প্ল্যানিং এর একটা ব্যাপার আছে। একই এটা আসলে ওই যে বলছি ইনসিশনাল বায়োপসি, এর পরের কোশ্চেনটা শোনো। ইনসিশন বায়োপসি মানে এটা কিভাবে ইনসিশন বায়োপসি নিবা, বায়োপসিটা কেমন হবে, কিভাবে নিয়ম কতটুকু তুমি Wedge নিবা, biopsy. বা Central to peripheral. এখানে নরমাল টিস্যু নিতে হবে কিনা, বা কতটুকু নরমাল টিস্যু, কতটুকু তুমি লিশন থেকে নিবা, সেটা আমরা ক্লিয়ারলি শুনতে চাই। সেটা বলা যায় 1/3 2/3 size of tissue. মাঝখানে 1/3 থাকবে, আর হেলদি টিস্যু 2/3। এখানে এরকম বললে হবে যে তোমার অ্যাটলিস্ট 1/3 আমাদের লিশন থেকে নিতে হবে, মার্জিনে থাকবে 1/3, এবং অ্যাটলিস্ট 1/3 নিতে হবে নরমাল টিস্যু। Normal tissue. হ্যাঁ, এইভাবে বললে ঠিক আছে। সবখানে বললে কিন্তু অনেক, যেমন এখানে অ্যানাটমিক্যালি যে ভেরি ইম্পর্টেন্ট সাইট, এখানে বেশি রিমুভ করলে আলটিমেটলি ফার্দার এক্সিশন কিন্তু অনেক বেশি লাগবে, রাইট? তাহলে আমাদের কারেক্ট আনসার আমরা যেটাকে একসেপ্ট করছি এখন, ইনসিশনাল বায়োপসি, এবং কতটুকু নিব যেটা প্রফেসর আইওয়াল এক্সপ্লেইন করলেন। ভেরি গুড। সো হাউ বেস্ট ওয়ে টু অ্যাসেস দ্য সার্ভাইকাল lymph nodes in this patient? Any student? FNAC করবো স্যার। FNAC of the cervical lymph node. I believe. High resolution ultrasonogram. ঠিক আছে, করতে পারে। এফএনসি করলে বাইসেল মানে অনেক সময় এটা ইকুইভোকাল, মানে সময় এই রেজাল্টটা আসে যে আসে না, হয়তো আসে তো আসে না, এরকম হতে পারে। সেই ক্ষেত্রে এখন যদি ক্লিনিশিয়ান যদি মনে করে যে না, আমি মনে করি যে এটা লিম্ফ নোড অলরেডি, এটা রিঅ্যাকশনারি না, ইট ইজ ইনভলভ, তো সেই ক্ষেত্রে কি করা যাবে? সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে? Contrast enhanced of the lymph. Sir, excisional biopsy. No. এক্সিশনাল বায়োপসির কোনো ইয়ে নেই, কারণ যদি এখানে লিম্ফনোডটা থাকে, ইট ইজ অপারেবল লিশন, তাহলে তোমাকে আলটিমেটলি ইন ফিউচারে হয়তো এই লিম্ফনোডটাকে এনকম্পাস করে আরো কিছু একটু ওয়াইড চিন্তা করতে হবে। সো এক্সিশনাল বায়োপসি ইজ নট দ্য আনসার, আই থিংক। প্রফেসর আই বিলিভ না, এক্সিশনাল বায়োপসি নো, এটা সঠিক হবে না। তো ঠিক আছে, এটা যদি এরকম সন্দেহ হয় যে মানে ক্লিনিশিয়ান তো সন্দেহ করবে যে আমার কাছে মনে হচ্ছে এই লিম্ফনোডের একটা তোমার যে মরফোলজি, মানে ওটা যদি হার্ড কনসিস্টেন্সি হয় এবং তুমি কনভিন্সড হও যে না এটা আসলে এটা অবশ্যই মেটাস্টেসিস, তাই না? কিন্তু তোমার এফএনএসসি তে সবসময় তো আসবে না, এফএনএসসি তো সবসময় এটা আসতে পারে, মানে আসে না, প্রায় সময় দেখা যায় যে আসে। আলটিমেটলি 20% এরর হয়। তো আমাদের এখানে যে তিনটার মধ্যে অ্যাভেলেবল মানে এফএনএসসি বলা আছে, বাট অন্যগুলো যে স্টুডেন্ট একটা বললো আলট্রাসোনোগ্রামের একটা অপশন আছে ডেফিনেটলি, বাট কোনটাই কিন্তু কনক্লুসিভ না। আমাদের আনটিল আর আনলেস এটা যদি আমাদের কনফার্ম না করে যে এটা মেটাস্টেসিস নেই অর মেটাস্টেসিস আছে, ডিপেন্ডিং অন দ্যাট উই উইল প্রসিড ফর দ্য ফার্দার লিম্ফ নোড ম্যানেজমেন্ট ইন এ ডিফারেন্ট ওয়ে। সো আই বলি কি, মানে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? এই ক্ষেত্রে আরেকটা অপশন আছে, সেটা হলো যে আমরা 3D সিটি স্ক্যান আমরা করে আমরা অন্তত এটা ইয়ে করতে পারি যে তারা কি বলে, মানে তাদের ওই রিপোর্টটা কি আসে। সিটি স্ক্যানে হয়তো এটা মোটামুটি ওই ওই ডিসক্রিপশনে কিছুটা আইডিয়া করা যাবে। আর আমাদের প্ল্যানিং এ আছে যে আমরা হেড লিম্ফ নোড ডিসেকশন করতে হবে। সুতরাং ওই সময় ওই ডিউরিং অপারেশনে আমরা সব লিম্ফ নোডস গুলো আমরা এক্সারসাইজ করবো, যদি ক্লিনিশিয়ান কনভিন্স থাকে যে না একটা লিম্ফ নোড মেটাস্টেসিস আছে। সেই ক্ষেত্রে ওই ধরনের প্ল্যান নিয়ে, মানে আমাদের এই কমান্ডো টাইপ অফ অপারেশন যেটা, ওই ধরনের প্ল্যান নিয়ে আগান যে আমাদের
লিম্ফ নোডস গুলো সব হেড নেকের যে লিম্ফ নোড যে ডিসেকশন করার যে ফর্মাল ওয়ে, সেই ফর্মাল ওয়েতে আমাদের করতে হবে। জি, ওকে ওকে দেন। তো আলটিমেটলি এই পেশেন্টের বায়োপসি এসেছিল মডারেটলি ডিফারেন্সিয়েটেড স্কোমাস সেল কার্সিনোমা এন্ড দ্য লিম্ফ নোড এফএনএসসি তে ইটস এ মেটাস্ট্যাটিক লিম্ফ নোড. So based on this location, squamous cell carcinoma, it's a moderately differentiated at the same time metastatic lymph nodes. What would be the treatment plan next? Any student? N block excision, sir. N block excision observation. N- And N- lymph node excision. With the lymph nodes, Yes, sir. a single lymph node or some sorts of you encompass more lymph nodes. Which one? Neck dissection. Neck dissection. Selective Right. lymph node Selective neck dissection, sir. excision of Selective neck. তো আমরা যদি অপশন দেখি কতগুলো, এর মধ্যে কি মানে কি ট্রিটমেন্টটা এটা করতে পারে? Which one you will মানে vote? Radiotherapy, wide local excision is 5 meter, wide local excision 1 to 1.5. C. Sir, C. C, sir. I think he is the great answer for this neck dissection. কারণ এখানে probably এই ধরনের একটা পেশেন্টের জন্য নেক ডিসেকশন ইজ এসেনশিয়াল এজ পার্ট অফ দ্য ইনিশিয়াল ম্যানেজমেন্ট, এবং এটা ডেফিনেটলি যদি এন ব্লক হয় তাহলে সেই ক্ষেত্রে দ্যাট উইল বি এ ভেরি বিগ ডিফেক্ট। আই থিঙ্ক প্রফেসর আইবালি আমাদের এরপরে এটার এই ধরনের পেশেন্টের ম্যানেজমেন্ট আসবে না? আমরা এখানে কি নেক ডিসেকশনটা শুধু লিখবো নাকি ফাংশনাল বা এরকম কিছু লিখতে হবে? নেক ডিসেকশন যদি সিঙ্গেল লিম্ফ নোডই থাকে আমাদের, তাহলে মডিফাইড নেক ডিসেকশন রেডিক্যাল ডিসেকশন উইল বি ইনাফ আপ টু লেভেল 1 to 3, তাই না? ওকে, প্রফেসর ইব্রাহিম উইল ইউ মেক এনি কমেন্ট? মানে আমাদের স্টুডেন্টরা যখন পরীক্ষাতে আসবে। জি, এখানে আনসার একটাই হবে যে থেরাপিউটিক রেডিক্যাল নেক ডিসেকশন প্রাইভেট ডিল করার পরে আনসারটা হবে থেরাপিউটিক রেডিক্যাল নেক ডিসেকশন। কারণ হেড নেক ক্যান্সারের বেলায় একমাত্র থাইরয়েড ক্যান্সার ছাড়া আর বাদ বাকি যত ক্যান্সার আছে সবখানে কিন্তু আমাদের থেরাপিউটিক রেডিক্যাল নেক ডিসেকশন কথা বলতে হবে। একমাত্র থাইরয়েড ক্যান্সার বেলায় ওয়েল ডিফারেন্ট থাইরয়েড ক্যান্সার বেলায় আমরা উই ক্যান গো ফর ফাংশনাল নেক ডিসেকশন, এটা মাথায় রাখতে হবে। ওকে, গুড ক্লারিফিকেশন, থ্যাংক ইউ প্রফেসর ইব্রাহিম। ওকে, আমরা এটা থেকে আমরা আরেকটা একটু নেক্সট গিয়ে তারপরে আমরা একটু প্রফেসর আইবালির ইয়েতে যাব। এটা আমরা নেক্সট পেজটা 5 মিনিটস, টেক অনলি 5 মিনিটস প্রফেসর আইবালি। সো দেখানোর পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের সেটা হচ্ছে ডক্টর মিসবা, ইউ প্লিজ জাস্ট ইন ব্রিফ ইউ প্রেজেন্ট ইউর কেস। ডক্টর, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. This is your patient? Yes, sir. Yes. Just you briefly, very briefly present your patient. Okay, sir. Okay. হিস্ট্রিটা তোমার খেয়াল আছে? Yes, sir. জাস্ট ইন ব্রিফে হিস্ট্রিটা বলে এক্সামিনেশন ফাইন্ডিংস। Sir, a 70 years old gentleman presented with a ulcerated lesion over anterior abdominal wall for last 6 months and a swelling in the inguinal region for 2 months. On examination, there is an exophytic ulcerated mass present on anterior abdominal wall, roughly measuring about 9 to 8 centimeter in periumbilical region. Overlying skin is erythematous, and there is areas of necrosis with yellowish slough. Umbilicus is distorted by the mass. Local temperature is raised. Local lump is hard in consistency and slightly tender. Indurated, the lump is fixed to rectus muscle. No other organomegaly. There is also bilateral inguinal lymphadenopathy measuring about 2 into 3 centimeter in size, non-tender, not hard, not fixed to underlying structure or overlying skin. ওকে, সো যতটুকু তুমি হিস্ট্রি নিয়েছো এবং তুমি ক্লিনিক্যালি এক্সামিন করেছো, হোয়াট ইজ ইউর ক্লিনিক্যাল ইমপ্রেশন? Sir, my first clinical impression is, sir, secondary deposit, likely sister meningioma nodule from the unknown primary, like a carcinoma, stomach, colon, pancreas, lothars. ওকে, প্রফেসর মার্কুসন স্যার। স্টার্টিংটা কিভাবে হয়েছে?
How Sir, did it start? Sir, the last 6 months there is a sir gradually increasing in size, and last 2 months sir it also triggers. Gradually increasing. গত প্রথমে কি ছিল সেটা নডিউল ছিল না আলসার ছিল? না স্যার প্রথমে স্যার নডিউল ছিল স্যার, জাস্ট লাম্প ছিল স্যার, স্মল লাম্প, ওটা ধীরে ধীরে স্যার বড় হচ্ছে স্যার, গ্রাজুয়ালি এনলার্জিং। কি ওখানে কোনো কিছু করছে, অপারেশন করছে কিছু? না স্যার কোনো হিস্ট্রি নেই স্যার, কোনো ট্রিটমেন্ট হিস্ট্রি নেই। কি? না স্যার কোনো হিস্ট্রি নাই, মানে কোনো অপারেশন করে নাই, কোনো ওষুধ খেয়ে নেই। কোনো অপারেশন হিস্ট্রি নাই? না স্যার। কোথাও কোনো ক্যান্সারের হিস্ট্রি নাই? না স্যার কেন নেই। আচ্ছা, কোনো জিআই প্রবলেম বা আদার? এই আসল লেশনটুকু কতটুকু আর চারপাশে আর কি দেখা যাচ্ছে? স্যার আসল লেশন স্যার 9 into 8 সেন্টিমিটার ক্লিনিক্যালি স্যার, আর স্যার সাবদিকে স্যার এন্ড্রয়েডেড ছিল স্যার, স্কিনটা এন্ড্রয়েডেড এরিথেমাটাস ছিল স্যার। না, এই যে চতুর্দিকে কালো হয়ে রয়েছে, এটা কি জন্য? এটা স্যার রেড স্যার, এরিথেমাটাস স্যার। কেন ইনফেকশন হয়েছে? স্যার স্যার লাস্ট 2 months আগে এটা স্যার মানে মানে কি ইনফেকশন না নাকি আর কিছু? স্যার ইনফ্লামেশন হতে পারে স্যার, একটু ইনফ্লামেশন। আর কি কারণে রেড হতে পারে বা এরকম কালো হয়ে যেতে পারে? আমি দেখতেছি যে কালো হয়ে গেছে। কি কোনো শেক দিছে ওখানে? না স্যার। কোনো সিঙ্গা লাগাইছে? এরকম একদম রাউন্ড হলো কিভাবে? না স্যার কোনো হিস্ট্রি নেই স্যার। পাশের স্কিনটা এটা কি একটা সিঙ্গেল স্ট্রাকচার না ওখানে নিচে হার্নিয়া? না স্যার একটা স্যার সিঙ্গেল স্ট্রাকচার। না নিচে হার্নিয়া আছে? না স্যার সিঙ্গেল স্ট্রাকচার। সিঙ্গেল স্যার। কনসিস্টেন্সি হার্ড না কি বলছিলেন? স্যার হার্ড স্যার। আপনি কি দেখছেন যেটা হার্নিয়া আছে কি নাই? না স্যার হার্নিয়া নাই স্যার। স্যার স্ট্রেনিং অথবা কাফ করলে স্যার কোনো কিছু স্যার মানে বের হয় না স্যার, প্রোটেক্ট করেন। এক্সিলা দেখছেন? এক্সিলা স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার এক্সিলাতে কোনো ফাইন্ডিংস ছিল না স্যার, নরমাল স্যার। থাকতে পারতো ফিরতে? হ্যাঁ স্যার থাকতে পারতো স্যার। কি থাকতে পারতো? স্যার যেহেতু স্যার এটা স্যার আম্বিলিকাস আছে স্যার, ওয়াটার শেড লাইন যেহেতু স্যার যেহেতু ইংরেজি লিমিট আছে স্যার, এক্সিলা লিমিট থাকতে পারতো স্যার। স্যার সেম ট্রেনিং এরিয়া। এর এই কার্নেট টেস্ট করলে কি হয়? স্যার প্রমিনেন্ট হয় স্যার, মোর প্রমিনেন্ট। স্যার প্রমিনেন্ট হয় স্যার, এবং এটা ফিক্স স্যার উইথ রেক্টাস মাসল। আমার কাছে জিনিসটা একটু অদ্ভুত লাগতেছে না? অদ্ভুত তো স্যার। আপনার কাছে কি অদ্ভুত লাগতেছে না লাগে না? লাগে স্যার। কোন জায়গা দিয়ে এটা অদ্ভুত লাগতেছে? মানে যেটা আগে বা সচরাচর দেখা যায় না সেই হিসাবে অদ্ভুত বলতেছে। বলো না। আমি লিখেছেন সেকেন্ডারি আসে, সেটা কি কমার্শিয়াল কার্সিনোমা থেকে আসে না অ্যাডিনোকার্সিনোমা থেকে আসে? অ্যাডিনোকার্সিনোমা স্যার, ফ্রম দ্য স্টোমাক, কোলন অথবা প্যানক্রিয়াস মোস্ট কমনলি। সেগুলি কি কিছু পাওয়া যায় লাভ নাই, কলোনিকরণ নাই, কোনো কিছু নাই। না স্যার, মানে ক্লিনিক্যালি অন্য কোনো সিস্টেমিক বা আদার কোনো ফিচার? আচ্ছা, আমরা ইনভেস্টিগেশনের পরে যাব। প্রফেসর ইব্রাহিম, উইল ইউ আস্ক এনি কোশ্চেন? যে প্রশ্ন জিজ্ঞেস করতে চেয়েছিলাম ওটা তো স্যার জিজ্ঞেস করে ফেলেছেন। তো ওয়েল এক্সামিনিং দিস পার্টিকুলার লেশন, ও কি পেটে হাত দিয়ে সারা পেটে কি হাত দিয়ে দেখেছে তার পেটের কি অবস্থা আছে, পেটে তার কোনো ব্যথা আছে কিনা, মানে স্পেশাল টেন্ডারনেস, মাসল গ্রাইন্ডিং বা রিজিডিটি? কারণ তার মধ্যে এরকম আসছে, ইট ক্যান বি এ কেস অফ ইরিডিউসিবল প্যারাম্বিলিক্যাল হার্নিয়া, যেখানে হার্বাল মেডিকেশন ইউজ করার জন্য উপরে স্কিনটা নেক্রোস্ট হয়ে স্ল্যাপড আউট হয়ে গেছে, সেখান থেকে ইনফেকশন হয়ে তার মানে তোমার ইনফেক্টিভ লিভারাইটিস হয়েছে, এরকম কিছু হয়েছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সিস্টেমিক নোডিউল এরকম একটা স্টেজে সে ফাঙ্গেট করবে, তার আগে আর কিছু পাওয়া যাবে না, ইটস ভেরি ভেরি আনলাইকলি। হতে পারে ওটা ডিপ্রেশন টাইপস মধ্যে আসতে পারে। তো এইগুলো আমরা দেখেছি কিনা? হ্যাঁ স্যার। স্যার ওনার হিস্ট্রিতে স্যার কোনো হিস্ট্রি ছিল না, লাইক স্যার কাফ দিলে বের হয় অথবা কোনো পেইন ছিল না স্যার ওই জায়গায়। ইরিডিউসিবল হার্নিয়া হলে কিন্তু কাফ দিলে
স্যার পেইন ছিল না স্যার, পেইনটা পেইন ছিল না এবং এখন কি তার পেইন এখন স্যার স্যার টেন্ডার স্যার, মানে জাস্ট কোনো পেইন নাই, বাট পালপেশন স্যার একটু স্লাইড টেন্ডার। But what do you think? What is your impression? If you say that the lesion is tender, but the patient does not have any pain, can you correlate with these statements? ইনফ্লামেশন স্যার, তাহলে তার পেইন থাকবে। মানে তুমি বলছো টেন্ডারনেস তার আছে, কারণ পেইন নাই, এটা কি কোরিলেশন করা যায়? পেইন কিছু না কিছু থাকতেই পারে। if some lesion has got tenderness, or কিছু না কিছু তার পেইন থাকবে তার, because it is inflammatory lesion। আমরা যা দেখতে পাচ্ছি it is inflammatory lesion, তাই না? তো ওরকম কিছু দেখেছি কিনা আমরা এখানে, পেয়েছি কিনা? না স্যার। আর আরেকটা কথা স্যার যেটা বলেছেন যে whether you have tested whether the lesion is really parietal or is it extension from the intraabdominal lump. স্যার it is a parietal স্যার। হ্যাঁ, parietal স্যার, স্যার free from স্যার underlying structure স্যার। সেটা আমি কিভাবে বুঝছি যে parietal lump? কি টেস্ট করে বুঝলাম যে এটা parietal lump? স্যার leg raising test. স্যার কার্নেস টেস্ট। এটা একটা সেসাইল ব্যাপার না জিনিসটা? এত বড় বেস থাকলে একটা ফ্রিলি মোবাইল হবে? এটা বললেই হলো নাকি? কোন দিকে মুভ করে? স্যার রিল্যাক্স পজিশনে স্যার সাইড টু সাইড মুভ করে, বাট স্যার when muscles are contracted তখন স্যার মুভ করে স্যার ফিক্সড স্যার। So then it is fixed with parietal wall. parietal wall স্যার, rectus muscles। হ্যাঁ, তো parietal ফিক্সড হলে এটা কি ওয়াল থেকে এসছে নাকি ভেতর থেকে প্রোডিউস করে ওয়ালকে আমরা ধরে ফেলেছে? এই টেস্ট আমি করেছি কিনা? আচ্ছা, ওকে, লেট আস প্রসিড। ওকে, আমরা মানে এটা আমাদের বেশ ভালো ডিসকাশন হলো। যতদূর দেখার উদ্দেশ্য ছিল একটা কারণেই যে আমাদের অনেক সময় ডায়াগনোসিস মানে ওয়ার্ডে এগুলো ফাইনালি হওয়ার পরে লেখা থাকে এবং স্টুডেন্টরা দেখে এগুলো পট করে ডায়াগনোসিসটা বলে ফেলে। তো আমাদের ডায়াগনোসিস বলার ব্যাপারে যে খুব সতর্ক থাকতে হবে সেই জিনিসটাই এখানে শো করার জন্য। সো পেশেন্টের ইন্ট্রাঅ্যাবডোমিনাল কোনো ফাইন্ডিং ছিল না, অল ফাইন্ডিংস আর ইন দ্য নর্মাল রেঞ্জ, অ্যান্ড দ্য পেশেন্টের সিস্টেমিক কোনো ম্যানিফেস্টেশন ছিল না, নাইদার জিআই, প্যানক্রিয়াটিক অর হেপাটোবিলিয়ারি অর কোলোনিক কোনো ইয়ে ছিল না। বাট এটাকে ইভ্যালুয়েট করার জন্য ইভেন দেন মানে পেশেন্টটাকে ইনভেস্টিগেশন করা হলো আপার জিআই এন্ডোস্কোপি অ্যান্ড দ্য কোলোনোস্কোপি হুইচ রিভিলড এ নর্মাল ফাইন্ডিংস, অ্যান্ড আলটিমেটলি সেখান থেকে একটা মানে ইয়ে করা হলো যে সিটি স্ক্যান, সিটি স্ক্যান। আমি একটু কুইকলি যাচ্ছি যাতে আমাদের পরবর্তী ফ্যাকাল্টি প্রেজেন্টেশন আছে। সিটি স্ক্যান দেখা গেল ইটস a large mass in the abdominal wall, full thickness involvement of the muscle layer with the protrusion of the abdominal cavity to peritoneal layer without invasion to the bowel and the other organ as marked by the arrow and the few prominent inguinal lymph nodes. This is solid mass, definitely আমরা দেখে এটা বুঝতে পারছি এটা ওয়ালের মধ্যেই confined. Okay then. সো তখন এখান থেকে আলটিমেটলি সার্জন যিনি পাঠিয়েছেন মানে অ্যাডভাইস করেছিলেন যে টু টেক ফর এ হিস্টোপ্যাথোলজিক্যাল কনফার্মেশনস অফ দ্য সোয়েলিং। সো ফার্স্ট নিয়েছিলেন একটা এফএনএসসি তে আসছিল অ্যাডিনোকার্সিনোমা, কোয়াই দিয়ে প্রাইমারি অর দ্য মেটাস্টেটিক, and ultimately advice for a core cut biopsy, and core cut biopsy ultimately revealed a malignant adnexal tumor favoring a malignant nodular hydroadenoma. So আরো জিনিসটাকে একটু কমপ্লেক্স সিচুয়েশন হলো। তো এই কমপ্লেক্স সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্য পার্টিকুলারলি সেই সার্জন তখন আবার করলেন কি ইঙ্গুইনাল লিম্ফ নোড থেকেও এফএনএসি করলেন। সেখান থেকে ফাইন্ডিংস আসলো পোরলি ডিফারেন্সিয়েটেড ম্যালিগন্যান্ট নিওপ্লাজম সাজেস্টিভ অফ দ্য মেটাস্ট্যাটিক কার্সিনোমা। এখন কার্সিনোমা এটা কোন ধরনের কার্সিনোমা কিছুই বলা হয়নি, and ultimately immunohistochemistry revealed the findings and compatible with the malignant melanoma. সো এই ধরনের একটা পেশেন্ট, এই যে ম্যালিগন্যান্ট মেলানোমা আলটিমেট ডায়াগনোসিস যেটা হলো, তো এইটা তো ডেফিনেটলি ওয়ার্ডে থাকবে, লেখা থাকবে। অতএব এটা দেখে কখনোই ডায়াগনোসিস এটা ম্যালিগন্যান্ট মেলানোমা প্রথম বলা যাবে না, বন্ধু কিছু যাবে না। আমার মনে হয় ওর যে অ্যাপ্রোচটা ছিল সেদিকে কি বলেন স্যার? মার্গুস স্যার, উইল ইউ মেক এনি কমেন্ট? আগের পৃষ্ঠাটা দেখি একটু। এই যে এটা বলছে malignant nodular hydroadenoma মানে কি? মানে এটা সোয়েট গ্ল্যান্ড থেকে তারা একটা জিনিস চিন্তা করছিল। হাইড্রা কেন হলো এখানে? ওই যে অ্যাডনেক্সাল টিউমার বলতেছে সেটা। ঠিক আছে, মেলানোমা হয়েছে এখন। বড় হওয়াটা একটা বড় বিপদের ব্যাপার, বিপদ তো বটেই,
এটা কোনো কিছু নাই, কোনো বুজিং নাই, ব্লিডিং নাই। জি জি স্যার ওই যে বললাম যে আজব টিউমার এটা, হ্যাঁ ডায়াগনোসিস তো আলটিমেটলি আজবই হলো স্যার। ক্লিনিক্যাল লোকটা কিছু হয় না, আসে নাই, তার মানে কি তারপর প্রবলেম নাই। হ্যাঁ ক্লিনিক্যাল সাসপিশন কখনই আসবে না, তার হয় নাই, তার কোনো সিস্টেমিক মানে সমস্যা নাই, সে মানে আসেনি। সিটি তো লিভারেও কোনো কিছু নাই বলতেছে, তাই না? সিটি স্ক্যানে বলেছে সব কিছু নেই, অনলি দ্য কনফাইন টু দ্য লিম্ফ নোডস, এটাই। স্যার যদি মেলানোমা না বলি তাহলে ইঙ্গুইনাল লিম্ফ নোড এটা স্যার ব্যাখ্যা করবো কিভাবে লিম্ফ নোড গুলোকে? মেলানোমাটা বলতে বলা যায়, অসুবিধা তো নাই। মেলানোমাটা যেখানে হইতে পারে, হতে পারে, এটা একটা কমন সাইট না। আমার কথা হচ্ছে যে এটা ফার্স্ট সাইট আমাদের ডায়াগনোসিসে, এটাকে দেখে কখনোই আমরা মেলানোমা ডায়াগনোসিস এটা বলতে পারবো এটা না। যে ডায়াগনোসিস ক্লিনিক্যালি করছে সেটা ঠিক আছে, সবার অ্যাকসেপ্ট করতে ঠিক হবে, আছে। এর কোনো ইয়ে নেই। জি এটা স্যার কমাকে বলতে পারবো স্যার। একটা পেশেন্ট একটা সোয়েলিং নিয়ে আসছে এই মানে ইয়েতে আর কি, আবার নেকের ওখানে। তো ওইটা আমরা বললাম স্যার এটা টিবি লিম্ফ নোড, পরীক্ষার আগে আর কি, আমাদের পরীক্ষার অনেক আগে। যাই হোক, তো স্যার বললো যে না এটা ব্র্যাঙ্কিয়াল সিস্ট। বললাম স্যার, কদিন পরে পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা তখনও ছাত্র, এটা অপারেশন করছে। পরের দিন পরে সন্ধ্যার সময় করতেছে ওই পেশেন্টটা, জি স্যার টিবি বলে হ্যাঁ, এখন তো আমরা ডায়াগনোস্টিক ব্র্যাঙ্কিয়াল সিস্ট। কেন বলে এই বয়সে এখানে যদি সোয়েলিং নিয়ে আসে তাহলে একটাই ডায়াগনোসিস, এক্স্যাক্টলি শর্ট করে মেলানোমা বলা যাবে না, ওইটাই প্রথম ডায়াগনোসিস, যেটা সিস্টার বলেছি যেটা। তারপরে যে ইনভেস্টিগেশন করা হয়েছে সেটাও ঠিক আছে, গো ইন দ্যাট ওয়ে। তারপরে না করে তখন মেলানোমা তো ওখানে মেলানিন সেল আছে, ওখান থেকে হইতেই পারে। ওয়ান অফ দ্য রেয়ারেস্ট ইয়ে, এটা কেস রিপোর্ট করেন, দেখবেন যে ভালো হয়েছে। রুগীটা থাকলে ছবিটা সুন্দর করে নেন, আরো কাপড় যেন ঠিক থাকে। হ্যাঁ, আর ওই হিস্টোপ্যাথোলজি সবগুলি যেন স্লাইডগুলি থাকে, তারপরে এটা ভালো করে কেস রিপোর্ট করে। জি প্রফেসর ইব্রাহিম, উইল ইউ মেক এনি কমেন্ট? স্যার কন্টিনিউ করি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা শেষ করছি। আমার মনে হয় আজকে যদি স্টুডেন্টদের এই পর্যন্ত কোনো মানে কোশ্চেন বা কোয়ারিজ থাকে অন দিস 3 পয়েন্টস, আমরা আমাদের মানে ফ্যাকাল্টি প্রফেসর আইব আলী থেকে অনেক কিছু এই ধরনের একটু ট্রিটমেন্ট রিলেটেড ব্যাপারগুলো আমাদের চলে আসবে, আমরা সেখানে কিছু শিখবো। আই থিঙ্ক তারপরে আমরা একটু কোশ্চেন সেশনটা এবং ডিসকাশনটা করবো। প্রফেসর আইব আলী, এই কেসটার বিষয়ে বলবো না এই কেসের বিষয়ে মার্কুস স্যার বলছে এবং ইব্রাহিম বলেছে এখানে। তো আমি একটা কিছু মানে এইটার একটু বলি। সেই সময় ছেলেগুলো মানে আমাদের ছাত্ররা এই রিপোর্ট গুলো সব দেখে যায়, দেখে তারপরে ওখানে পরীক্ষা দিতে সমস্যাটা হয়, কারণ ও রিপোর্ট দেখলে ওর মাথার মধ্যে ওই মেলানোমাই থাকে। চট করে ওই মেলানোমা বললে তাইলে কিন্তু এটা ক্লিয়ার কাট ফেল। এই বিষয়টা ওদের ইয়ে থাকতে হবে বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, এইটা হয় অনেক সময় আমাদের ছেলেগুলো রিপোর্ট পড়ে, সব রিপোর্ট গুলো পড়ে তারপরে পরীক্ষা দাঁড়ালে তখন কিন্তু ওরা কনফিউজ হবে। এটা কখনোই এরকম মেলিগন্যান্ট মেলানোমা এটা ডায়াগনোসিস হবেও না, কেউ বলে ফেললে সেটা তো সে ফেল। আর আমাদের এখানে ছেলেগুলো যারা ক্লাস মানে যারা এই ক্লিনিক্সে থাকে তারা এরকম বলবে না আমি আশা করি। তাইলে আর আমাদের এই কষ্ট করার মানে আজাদের এই কষ্ট তাইলে তো ফিউটাইল হয়ে যাবে। হ্যাঁ, সেইটা আশা করি। প্রফেসর আইব আলী, আমি আপনাকে কোর্স করেছি, একটা পেশেন্টের অ্যাবডোমিনাল লাম্প নিয়ে ভর্তি হয়েছে, এপিগ্যাস্ট্রিক লাম্প, পালসেটাইল লাম্প। আমাদের প্রাথমিক ডায়াগনোসিস তো ইয়ে আর কি মানে সুডোপ্যানক্রিয়াটিক সিস্ট। ওই পেশেন্টটা পরীক্ষা হয়েছিল, অ্যাবসিস পরীক্ষা হচ্ছিল, যার ইয়েতে পড়ছে সে ডায়াগনোসিস করছে যে এটা মেজেন্টিক ভাস্কুলার ইয়ে, মেজেন্টিক আর্টেরিয়াল অ্যানিউরিজম। সে পরীক্ষা করে দেখাইলো, কিন্তু সারদের ডায়াগনোসিস হচ্ছে ওইটা বলা যাবে না, হি ফেইলড। পরের দিন অপারেশন করছে, দেখে যে ঠিক এটা মানে এটা ইয়ে হয়েছে, এটা অ্যানিউরিজম ফ্রম দ্য মিডল ইয়ে, মানে এই যে সুপিরিয়র মেজেন্টিক আর্টারি। এখন তারপরে এটা হচ্ছে যে ওই কথাটাই যে এই সুপিরিয়র মেজেন্টিক আর্টারিতে এরকম একটা অ্যানিউরিজম হবে, এটা খুবই রেয়ার।
এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে চট করে বলে দিবা, এটা একটু এটা প্রথমে বলা উচিত না। প্রথমে বলা উচিত যে ওটা হবে, সেকেন্ড ডায়াগনোসিস ওটা আসতে পারে। তো ওইখানে বোধহয় মানে কনভারসেশন কি হয়েছে জানি না, কিন্তু স্যাররা তত স্যাটিসফাইড ছিল না, আমি তাকে ফিল করে গেছে। পরের দিন দেখে যে না, এটা তো ঠিক, কি অবস্থা। লাইন অফ থিঙ্কিংটা ওইরকম থাকতে হবে, রেশনাল থাকতে হবে, এটা হচ্ছে কথা। আনইউজুয়াল ফাইন্ডিংস আর দেয়ার, নো ডাউট, the line of thinking should be same here. এইটা নর্মাল জিনিস না, এত বড় টিউমার হয়ে গেছে, কোনো প্রবলেম নাই, কিছু নাই। সেটাই। থ্যাংক ইউ স্যার। মিস্টার আইওয়ালি, প্লিজ শেয়ার ইউর স্ক্রিন। থ্যাংক ইউ। আমি আগে স্ক্রিনটা, কারণ একটু ফ্লাপ নিয়ে আমাদের স্টুডেন্টদের অনেক কনফিউশন থাকে। আই থিঙ্ক আপনার এটার পর থেকে ওদের কনফিউশনটা চলে যাবে, এবং ফ্লাপ কোশ্চেনও থাকে, রিটেনও কোশ্চেন থাকে, পরীক্ষাতেও ধরা হয় এগুলো। আমি আর এটা শেয়ার হচ্ছে এখানে? জি জি, দেখেন আপনি ওপেন করেন, ফাইলটা ওপেন করেন, ওপেন করে দেন শেয়ার। ঠিক আছে। আমি ওটা দিচ্ছি। এটা স্লাইড শেয়ার হয়েছে না? পরেরটা নেক্সট ওয়ান মনে হচ্ছে স্লাইড শেয়ার। লাইট শেয়ার হয় দেখা এখন। জি, ওকে। আচ্ছা, না ঠিক আছে, এখন সরাই ইটস ওকে নাও। হ্যাঁ, এখন ওকে। জি আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার এখানে দেখা যাচ্ছে, আমাদের এখানে আসলে এটা একটা বেস প্রেজেন্টেশন নাম হলো বেসিক প্রিন্সিপালস ক্লাব। এটা একটা লেকচার, একটা প্রোটোটাইপ, একটা ক্লাসিক্যাল লেকচার। এখানে একটা ব্রিফ ডিসক্রিপশন দেওয়া আছে যে কিভাবে আমরা জানবো বা কিভাবে ক্লাব। আই থিঙ্ক আই ফিল ভেরি প্লেজার that it's a good combination. I think our senior teacher, Professor Ibrahim Bhai, and so other colleagues and my juniors, and also other Bhai is there, and so many residents. অনেক আমি বিভিন্ন সময় এই লেকচার গুলো বিএসএমইউ অথবা বার্ন ইনস্টিটিউট অথবা ঢাকা মেডিকেলে দেই। কেউ কেউ রেসিডেন্ট এখানে আছে যারা হয়তো এই লেকচারটা আগে দেখেছে, তাদের জন্য একটা রিপিটিশন হবে। যারা নতুন তাদের জন্য আমি মনে করি এটা হবে। তো যাদের রিপিটিশন, তোমরা নরমাল ব্রাউজে দেখবা যে প্রথম দিকে, প্রথম দ্বিতীয় লাইনে ওটা লেখা আছে যে রিপিটিশন ইজ দ্য সেক্রেট অফ লার্নিং। তাহলে এটা তোমাদের রিপিটিশন হবে, দ্যাট উইল বি গুড। তো আমি এখানে যাচ্ছি, এখানে দেখা যাচ্ছে এই প্রথম যে প্রথম স্লাইডটা দেখো, এখানে একটা ফ্লাপের ছবি দিয়ে রাখছি তোমাদের জাস্ট বোঝার জন্য। বিশেষ করে এই লেকচারটা রেসিডেন্টের জন্য। এটা হলো ফ্লাপ, এবং আমি কার্সার থেকে দেখাচ্ছি, এটা দেখা যায় আজাদ ভাই কার্সার থেকে? হ্যাঁ, এটা হলো ফ্লাপটা পেডিকেল। ওদের অনেক সময় প্রশ্ন থাকে যে ফ্লাপ কোনটা হবে, পেডিকেল কোনটা। ফ্লাপটা হবে এটা হবে এইটুকু, এইটা হবে হলো রেসিপিয়েন্ট সাইট, এবং যেখান থেকে আমরা ফ্লাপটা হারভেস্ট করেছি সেটা হবে ডোনার সাইট। সুতরাং এটা ছিল এখানে, আলটিমেটলি এটা যাবে এখানে, এবং যেটা ডোনার সাইট সেখানে আমরা আলটিমেটলি স্ক্রিন কভার দেবো। তো এটা জাস্ট একটা ফ্লাপকে বোঝানোর জন্য যে একটা ফ্লাপ কেমন হয়। এখন নেক্সট ভিডিও আমরা আসি, যাচ্ছি না ওই যাচ্ছি না। স্যার অ্যারো সেটিভ দিন।
না নেক্সটে যাচ্ছে না কেন? অ্যারো ইউজ করেন, অ্যারো, ডাউন অ্যারো। ও আচ্ছা, ল্যাপটপে ডাউন অ্যারো ইউজ করেন। না ওই যেটাই আমরা সবসময় দেই সেটা কিন্তু সেটা একটা যা শব্দ হয়ে যাচ্ছে। আচ্ছা, অন্য চ্যালেঞ্জ করতেছি, এটা যাচ্ছে না কেন? আগে স্যার পাশে। ও আচ্ছা, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে ডেফিনিশন অফ আমরা সাধারণত এটা বলে থাকি যে ফ্লাফ ইজ নাথিং বাট ইউনিট অফ টিস্যু দ্যাট ইজ ট্রান্সফার্ড ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার সাইড উইথ ইনট্যাক্ট সার্কুলেশন। এখানে কেউ কেউ বলেন ওয়াইল মেইনটেইনিং সার্কুলেশন। এখন রিসেন্টলি বলা হয় যে ফ্লাপটা আসলে শুধু যে এটা যে আমরা অন্য জায়গায় ট্রান্সফার করি তা নয়। যদি একটা ট্রান্সপ্লান্টেশন আমরা বলি, যেমন মাসেল আমরা অন্য জায়গায় নেই, সেটাকে কিন্তু ট্রান্সপ্লান্টেশন বলা হয়। সেই জন্য এই ট্রান্সপ্লান্টেশন কথাটা অ্যাড করা হয়েছে যে ফ্লাপ ইজ ইউনিট tissue that is either transferred or transplanted from one side to the another side with intact circulation or while maintaining circulation. এটা হলো একটা ফ্লাপের ডেফিনিশন। এরপরে দেখো আমরা সাধারণত ফ্লাপ, if we go through the books, go through the internet, even ChatGPT, তারা বলবে যে classification of flap, so many persons in various way they classify the flaps. তো আমরা খুব সহজভাবে বোঝার জন্য আমরা 5C ইউজ করি, যে এইভাবে আমরা ফ্লাপটাকে ক্লাসিফাই করি। 5C মানে একটা হলো কম্পোজিশন, কন্টিগুইটি, কন্ট্যুর, সার্কুলেশন এবং কন্ডিশন অফ দি ফ্লাপ। কন্ডিশন মানে এই ফ্লাপটা আমি ডিলে করবো কিনা, আইদার ডিলে অর নট ডিলে, সেটা আমরা পরে ছবিতে দেখাবো। তবে কম্পোজিশন আমরা প্রথমেই আসি, যে অ্যাকর্ডিং টু কম্পোজিশন আমরা দেখতে পাচ্ছি, এটা সবাই বুঝতে পারবে যখন আমরা এটা ডিফারেন্স অফ দ্য টিস্যু, হুইচ টাইপ টু শেয়ার। স্কিন ফ্লাপ বলতে অনেকে মনে করেন যে শুধু স্কিনটা নেব, শুধু স্কিন যদি নেই তাহলে তো সেটা তো হবে স্কিন গ্রাফ। সুতরাং যখন আমি বলবো স্কিন ফ্লাপ, তাহলে অবশ্যই বুঝতে হবে দেয়ার আর সাম টিস্যু আন্ডারলাইং দি স্কিন, তখনই এটা ফ্লাপ হবে। সুতরাং সাবকিউটিনিয়াস টিস্যু, ফ্যাটি টিস্যু, আইদার এনি টিস্যু, আমরা ফ্লাপটা হারভেস্ট করার সময় এইটা আমি যদি যখন এই ডিপ ফ্যাসাটাকে ইনক্লুড করবো, তখনই শুধু ফেসিকুইটিনাস হবে, আদারওয়াইজ ইটস স্কিন ফ্লাপ। যদি মাসেল নেই, মাসেল কিন্তু আমরা স্কিন সহও নিতে পারি। যখন স্কিন সহ নেবো তখন মায়োকিউটিনিয়াস হয়ে যাবে। যখন শুধু মাসেল নেবো, শুধু মাসেল ফ্লাপ, প্রি মাসেল ফ্লাপ পারি, অথবা মাসেল ফ্লাপ, পেডিকুল মাসেল, এটি হতে পারে। ওসিএস ফ্লাপ হলো বোন টিস্যু, যেমন আমরা ফিবুলা অনেক সময় ট্রান্সফার করি, হ্যাঁ, সেটাকে আমরা মাইক্রোভাস্কুলার অ্যানাস্টোমোসিস করে এটাকে আমরা সার্কুলেশন রিকোয়ার্ড করি, মানে এস্টাবলিশ করি। সুতরাং সেটা ওসিএস ফ্লাপ। যদি এই ফিবুলার গ্রাফটের সাথে যদি আমরা স্কিন নিয়ে নেই, তাহলে আমরা আবার এটাকে বলবো সাধারণত অস্টিও মাসেল মেলে মায়োকিউটিনাস। আর যদি শুধু আমরা ফিবুলা নেই এবং আমরা যদি স্কিন নেই, তাহলে আমরা বলবো যে অস্টিওকিউটিনিয়াস ফ্লাপ। এখানে আমরা দেখতেছি যে আমরা বলেছি যে অ্যাকর্ডিং টু কন্টিগুইটি, কন্টিগুইটি মানে হলো সোর্স, এটার অর্থটা হলো সোর্স। তার সোর্স বলতে আমরা এটা বুঝাই যে ফ্লাপটা কোন জায়গা থেকে আমরা নিচ্ছি। অনেক সময় হতে পারে এটা লোকাল ফ্লাপ, হতে পারে রিজিওনাল ফ্লাপ, ডিস্টেন্ট ফ্লাপ, ফ্রি ফ্লাপ। ফ্রি ফ্লাপ সবাই বুঝতে পারে যে এখানে একটা মাইক্রোভাস্কুলার অ্যানাস্টোমোসিস ডেফিনেটলি করতে হবে। এবং দ্বিতীয় হলো যে আমরা যদি বলি যে ডিস্টেন্ট ফ্লাপটা কেমন হয়, যেমন আমরা ধরি উদাহরণস্বরূপ, যেমন আমরা গ্রোয়েন ফ্লাপটাকে আমরা যদি হাতে প্লেস করি, যেমন গ্রোয়েন সাইড থেকে আমরা নেব, গ্রোয়েনটা হলো ডোনার সাইড আর হাতটা থাকবে হলো রিসিপিয়েন্ট সাইড। সুতরাং এটা হবে ডিস্টেন্ট ফ্লাপ। রিজিওনাল ফ্লাপ হলো যে কোনো একটা এরিয়ায় থাকতে হবে, যেমন আমরা বলি উদাহরণস্বরূপ সুরাল আইল্যান্ড ফ্লাপ, এইটা লোয়ার লিম্ব থেকে আবার লোয়ার লিম্ব রিকনস্ট্রাকশন করি, সুতরাং ওটা রিজিওনাল ফ্লাপ। লোকাল ফ্লাপ তো আমরা ইজিলি বুঝতে পারি। এখন সার্কুলেশন হিসাবে যদি আমরা এটা ফ্লাপকে যদি আমরা ক্লাসিফাই করি, তো আমরা দুইটা বলি। এইটা হলো অ্যাকর্ডিং টু সার্কুলেশন। আমরা অনেক সময় এরকম পরীক্ষার সময় জিজ্ঞেস করে ফ্লাপ ক্লাসিফাই করো, তখন ওরা বলে স্যার র্যান্ডম প্যাটার্ন ফ্লাপ, এক্সিয়াল প্যাটার্ন, ওই কথাটা আর বলে না, ইট ইজ অ্যাকর্ডিং টু সার্কুলেশন। যদি অ্যাকর্ডিং টু সার্কুলেশন, র্যান্ডম প্যাটার্ন হলো যেখানে নো ডেফিনিট ভেসেল ইজ উইদিন দ্যাট টিস্যু, but there is multiple or numerous perforator which is coming from the deep tissue to supply the flap area, তাহলে সেটা হবে র্যান্ডম প্যাটার্ন। এখন র্যান্ডম প্যাটার্নের একটা কথা প্রায় আসে যে এইটার কতটুকু লেন্থ হবে, কতটুকু ব্রেথ হবে, আসলে এটা ডিফেন্ডস অন সাইড। যদি আমরা বলি ট্রাঙ্ক, যদি আমরা বলি
লিমস, ইভেন আপার লিমস, অন লিমস, সেখানে কিন্তু আমরা 1:1 এটাই হলো স্ট্যান্ডার্ড। অনেক সময় 1:1.5 এটাও হতে পারে যে লেন্থ আর ব্রেথ নেই। কিন্তু if we consider with the face, because face is supply is more, numerous dermal plexus is here, meticulous supply in the facial tissue. That's why even usually আমরা বলি 1:4, even কোনো জায়গায় যেমন ধরেন টাঙের বেলায় যদি আমরা ফ্লাপ করি সেক্ষেত্রে 1:6 পর্যন্ত নেওয়া যেতে পারে। তো এক্সিয়াল প্যাটার্ন ফ্লাপটা আসলে সবসময় একটা ডেফিনিট বেসেল থাকে। যদি কেউ উদাহরণ জিজ্ঞেস করা হয় যে হঠাৎ এক্সাম্পলস অফ এক্সিয়াল ফ্লাপ, দেন উই সে ইউজুয়ালি ইটস এ গ্রয়েন ফ্লাপ, এখানে একটা ডেফিনিট বেসেল থাকে। আমরা যদি বলি সুরাল আইল্যান্ড ফ্লাপ, তাহলে এখানে একটা সুরাল আর্টারি উপরে বেস করে এটা করা হয়। আমরা যদি সুপারফিশিয়াল টেম্পোরাল ফ্লাপ যখন আমরা বলি টেম্পোরাল আর্টারি উপরে বেস করা হয়, সুতরাং এটা টেম্পোরাল ফ্লাপ। সুতরাং একটা ডেফিনিট বেসেল থাকতে হবে, তাইলেই হবে এটা এক্সিয়াল ফ্লাপ, আদারওয়াইজ নট। এখন আমরা যদি ফ্লাপকে এরকম ক্লাসিফাই করি যে অ্যাকর্ডিং টু ওয়ে অফ ট্রান্সফার, এটাকে আমরা বলি কন্ট্যুর। তাহলে কন্ট্যুর মানে হলো ওয়ে অফ ট্রান্সফার। এখানে হতে পারে অ্যাডভান্সমেন্ট ফ্লাপ, এটাতে ইউজুয়ালি সবাই করি আমরা। যে কোনো সার্জন, যেমন জেনারেল সার্জন, ইএনটি সার্জন, সবাই এই কাজটা করে। যখন দেখি একটা এক্সিশন করার পরে there is a large gap, in that case we advance the tissue including the deep fascia, sometimes on one side, sometimes on the both sides, তাহলে সেটাকে আমরা অ্যাডভান্স বলি। রোটেশন ফ্লাপ একটা প্রোটোটাইপ ফ্লাপ, রোটেশন ফ্লাপ একটা জিওমেট্রিক ফ্লাপ, রোটেশন ফ্লাপটার একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, আমি এর পরবর্তী স্লাইডে সেটা আমি দেখাবো। ট্রান্সপোজিশন ফ্লাপ, এগুলো কিন্তু সবগুলোই ট্রান্সপোজিশন, যেগুলো এই রোটেশন ফ্লাপটাও কিন্তু একটা ট্রান্সপোজিশন। কিন্তু ইউজুয়ালি যখন আমরা রোটেশনের একটা নিয়ম নীতি ফলো না করি, তখন আমরা ইউজুয়ালি ট্রান্সপোজিশন ফ্লাপ বলি। যেমন অ্যাডভান্সমেন্ট ফ্লাপ যদি বলি, সেটাও কিন্তু একটা ট্রান্সপোজিশন ফ্লাপ। ইন্টারপোলেটেড ফ্ল্যাপটা হলো যখন ইমিডিয়েট সাইড অফ দি ভিসিনিটিতে আমরা ওইরকম নর্মাল টিস্যু থাকে না, যেমন একটা বার্ন স্কার, সেখান থেকে আমরা ফ্ল্যাপটা নিতে পারছি না, দূর থেকে আমরা ফ্ল্যাপটা আমরা নিয়ে ওই এরিয়াটা কভার করি, তখন সেটাকে ইন্টারপোলেটেড। ইন্টারপোলেটেড কথাটা যেমন ইন্টারপোল, যেমন আমাদের দেশের পুলিশ যদি এই সাইডের কান্ট্রি বাদ দিয়ে অনেক দূরের পুলিশ, মানে অন্য কোনো দেশের পুলিশের সাথে যোগাযোগ করে কোনো একটা সন্ত্রাসীকে ধরে নিয়ে আসার ব্যবস্থা করে, সেটাকে দিয়ে ইন্টারপোল, এরকম একটা ইউজ। এখানেও কিন্তু ওই রকম যে immediate vicinity of the defect cannot be covered by the side tissue because it is scared or if the tissue is not well vascularized. In that case, we usually use the term interpolated. Hinge ফ্ল্যাপ আমরা বুঝি, যেমন হিঞ্জ জয়েন্ট, এটা তো একটা ওপেন বুক পেজ, আমরা পেজ ওপেন করি, এটার ছবিটা আমি পরে দেখালে বুঝতে পারবো। ক্রেন প্রিন্সিপাল একটা নির্দিষ্ট প্রিন্সিপাল। ক্রেন প্রিন্সিপাল মানে এটা কোনো প্রিন্সিপাল, একটা ক্রেন প্রিন্সিপাল। ক্রেন একজন সাহেবের নাম, ওনার নাম অনুসারে এটা হয়েছে, কারণ উনি এই প্রিন্সিপালটা প্রথম উনি এটা মানে এটাকে ইনভেন্ট করেছে, যার কারণে ওটার নাম দিয়েছে ক্রেন প্রিন্সিপাল। আমরা যদি আসি যে অ্যাডভান্সমেন্ট ফ্ল্যাপ, এখানে ছবিতে দেখা যাচ্ছে যে এইখানে আমি কার্সারটা দেখাচ্ছি অ্যাডভান্সমেন্ট, এটা এক দিক থেকে, যেমন এই ফ্ল্যাপটা আমরা এটাকে এই দিস ইজ দ্য বেস, এখান থেকে এই গ্যাপটা হয়েছে, এটাকে আমরা জাস্ট ডিপ টিস্যু আন্ডারমাইন করে, মানে এখানে অবশ্যই আমাদের ডিপ ভাষাটাকে ইনক্লুড করতে হবে, কারণ ডিপ ভাষার সাথে এর থার্মাল মানে ডিপ প্লেক্সাস থাকে, এখানে নিউমারাস আর্টারি থাকে এই ফেসিয়াল যে ডিপ ভাষার সাথে। সুতরাং সেই ভেসেল গুলোকে আমরা ইনক্লুড করি এই ফ্ল্যাপটাকে ভাইরাল করার। সুতরাং এটা যখন দেখা যায় যে গ্যাপটা অনেক বড়, সেই ক্ষেত্রে কিন্তু দুই দিক থেকে আনা যায়, তাইলে আমরা ওইটাকে বলি ইউনিপেডিক্যাল এবং এইটাকে আমরা বলি বাইল্যাটারাল ইউনিপেডিক্যাল। এখন অনেকগুলো আছে, যেমন বিওয়াই অ্যাডভান্সমেন্ট, এটা দেখলে বোঝা যায় বিহির মতো ইনসিশন দিয়ে আমরা অ্যাডভান্স করি ফ্ল্যাপটাকে, কিন্তু আলটিমেটলি যখন আমরা এটাকে রিকনস্ট্রাক্ট করি অথবা আমরা পোস্টঅপারেটলি আমরা দেখি ওয়াইয়ের মতো করে এটা সুইসাইড হয়ে যায়। সুতরাং এটাকে বলে বিওয়াই অ্যাডভান্সমেন্ট। এটি অ্যাডভান্সমেন্ট, এটা একটা থিওরিটিক্যাল কথা, বইপত্রে আছে, আমরা এটাকে সাধারণত ইউজ করি না, বা আমি কখনো করিনি, সুতরাং ওটার বিষয়ে আমি যাচ্ছি না। এখন আসি আমরা রোটেশন ফ্ল্যাপ, দিস ইজ ভেরি প্রোটোটাইপ। রোটেশন ফ্ল্যাপটা আমরা সবসময় শুনে থাকি এবং আমাদের ছেলেরাও জানতে চায়, দেখতে চায় যে আসলে রোটেশন ফ্ল্যাপটা কিভাবে করা হয়, কেমন করে। আমি আজকের এই স্লাইডগুলোতে একটু দেখাবো যে কেমন করে আমরা রোটেশন ফ্ল্যাপটা করি। সাধারণত একটু ডিফেক্টটা লার্জ হলেই তখন আর অ্যাডভান্সমেন্ট ফ্ল্যাপ হবে না, ইন দ্যাট কেস উই ইউজুয়ালি ডিজাইন করে রোটেশন ফ্ল্যাপ। এখন এইখানে দেখা যায় যে একটা আর্ক হয়, এটা একটা জিওমেট্রিক ফ্ল্যাপ।
এখানে আর্ক অফ দি ফ্ল্যাপ শুড বি টুয়াইস দ্য বেজ, আমি এর পরের ছবিতে ওটা দেখিয়ে দেবো। আর ব্যাককাট কেমন করে করে অথবা কিভাবে আমরা দেই সেটাও ওই পরের ছবিতে আমি দেখাবো। ব্যাককাট মে নিড টু ইনক্রিজ দ্য ফ্লাপস রোটেশন। রোটেশন আমরা যখন করি, আসলে রোটেশনটা সবসময় যেটা হয় যে এখানে একটা পিভট পয়েন্ট থাকে, এর পরবর্তী ছবি দেখলে বোঝা যাবে। আমরা ধরে নিলাম যে এইখানে এটা একটা ট্রায়াঙ্গেল, সাধারণত রোটেশন এইখানে একটা লিশন আছে, এই লিশনটা আমরা ধরে নেব যে এখানে আমি একটা রোটেশন ফ্লাপ করতে চাই, মানে আমি ডিজাইন করলাম, আমি থিঙ্ক করলাম যে এটা রোটেশন ফ্লাপ করবো, আমাদের সেরকম সাইডে টিস্যু আছে। সেই ক্ষেত্রে আমরা কি করি, ওইটাকে যখন আমরা এক্সারসাইজ করি, এক্সিশনের পরে আমরা একটা বাইলেটারাল ট্রায়াঙ্গেল করি। যেমন এই একটা আর্ম, দিস আর লেন্থ অফ দিস টু আর্ম ইজ ইকুয়াল, আর এই আর্মটার লেন্থ হবে এটার অর্ধেক। তাহলে এটা যদি হয় 2, এটা হবে 1, এটা যদি 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার। তো এইটা একটা প্রোটোটাইপ, যারা প্রথম এটাকে ডিজাইন করেছে তারা এইভাবেই করেছে, এবং এইভাবে করলে হবে কি কোনো ডগ ইয়ার হবে না, এটা রিসার্চে। এখন আমরা সেকেন্ড পিকচারে যদি যাই, এইটা আমরা দেখি যে রোটেশনটা কিভাবে করবে। এটা করি কি, এখান থেকে যদি এটা থাকে 2 সেন্টিমিটার, এখান থেকে আরেকটা নিলাম 2 সেন্টিমিটার, এটা আরেকটা নিলাম 2 সেন্টিমিটার, ঠিক পিভট পয়েন্টটা হবে এইখানে, মানে যেখানে ম্যাক্সিমাম আমাদের টেনশন হবে, সেই টেনশন পয়েন্টটার নাম হলো পিভট পয়েন্ট। এখন আমরা এই যে লাইনটা টানলাম, তাহলে এখানে দেখা গেল 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এন্ড 2 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার হলো। তাহলে এই যে আর্কটা আমরা করলাম, সেটার যদি আমরা রেডিয়াস ধরি তাহলে হবে 3 সেন্টিমিটার, কারণ এটা তো 6 সেন্টিমিটার, এটা হবে 3 সেন্টিমিটার। এইখানে বেস করে, দিস ইজ দ্য সেন্টার অফ দ্য ফ্লাপ, এইখানে বেস করে আমরা এই রোটেশনটা করবো। এখন ফাইনালি কিন্তু যখন আমি এই ইনসিশনটা, এটা দেখাচ্ছে ইনসিশন মার্ক, এবং এইখান থেকে যখন ফ্ল্যাপটা তুলবো, এই দিস ইজ দ্য বেস, এই বেসের উপরে এখানে সাপ্লাইটা হয়, এখান থেকে আর্টারি গুলো বা ডার্মাল প্লেক্সাস গুলো এখান থেকে যাবে। সুতরাং এটা হলো ফাইনাল প্লেন। এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, এখানে মাসেলটা দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা ডিপ ফ্যাসাটা কিন্তু এখানে ইনক্লুড করেছি। এটা যদি ইটস এ সিমেট্রিক ডায়াগ্রাম, কিন্তু এটা বোঝানোর জন্য আমরা পরবর্তী স্লাইডে যদি যাই, তাহলে আমরা দেখি, আমরা দেখানোর চেষ্টা করতেছি, মানে প্লিজ ফলো দ্য পিকচার স্টেপ বাই স্টেপ। এখানে এইচ মানে হলো ধরলাম 1 সেন্টিমিটার, তাহলে এটার অর্ধেক 0.5 সেন্টিমিটার, এটা তো বোঝা যায়, কারণ যারা আমরা যদি ইফ ইউ রিকলেক্ট ইউর মেমোরি ফ্রম ইউর জিওমেট্রিক্যাল নলেজ, যে বাইলেটারাল ট্রায়াঙ্গেল এটা, তাই না, তাহলে এটা এরকম হবে। এখন আমরা এখান থেকে জাস্ট ফলো দ্য নেক্সট পিকচার। এই তাহলে এখন কি হলো, আলটিমেটলি এটা রেডিয়াস, আগের বারে যেটা বলেছিলাম যে 1.5 যদি 1 হয়, তাহলে এটা রেডিয়াসটা হবে 1 পয়েন্ট, এটা হবে সেন্টার। তাহলে এইখান থেকে আমরা একটা আর্ক করবো। এইটা পরের, প্লিজ ফলো দ্য নেক্সট পিকচার, দিস ইজ দ্য আর্ক। তাহলে এখন আমরা বুঝে গেছি যে আসলে আমি কোন দিক থেকে এই যে আমার টিস্যুটা নিব, সেটা নির্ভর করে ওই সাইটের উপরে। যদি দেখা যায় যে এই দিকে টিস্যু নাই অথবা এদিকে টিস্যুটা ভালো নয়, তাহলে আমরা কিন্তু এ পাশ থেকেও নিতে পারি, ইন দ্য সেম ওয়ে। সুতরাং দুই দিক থেকে এটা নেওয়া যায়। এটা হবে পিভট পয়েন্ট, মানে যেখানে ম্যাক্সিমাম টেনশন হবে, যেটা এই ফ্ল্যাপটা রোটেট করলে, আসলে এই ফ্ল্যাপটা আমরা রোটেট করে এই পয়েন্টটা এইখানে চলে আসবে। আশা করি বোঝা গেল। এরপরের স্লাইডে দেখা যাচ্ছে যে ফ্ল্যাপ আমরা অলরেডি হারভেস্ট করেছি, এবং ফ্ল্যাপটা রোটেট করে ওই কর্নারটা এখানে নিয়ে এসেছি, এবং পরে ফাইনালি পিকচারটা কিন্তু এরকম হবে। এখানে স্টিচ গুলো দেখা যাচ্ছে, তাইলে বোঝা গেল। এখন এই ফ্ল্যাপটার, তাহলে দিস ইজ দ্য বেস, এই পয়েন্টটাকে বলা হয় সাধারণত পিভট পয়েন্ট। আমরা যদি ব্যাক কাট করি, ব্যাক কাট এখানে দেখো না, ব্যাক কাটটা আমরা এখানে যদি দেখা যায় রোটেশনটা ঠিক মতো হচ্ছে না, ইন দ্যাট কেস উই জাস্ট কাট হেয়ার। এইটাকে আমরা ব্যাক কাট বলি। এইটা করলে হবে কি, রোটেশনটা ফুলি রোটেশন করা যায়। এখানে আমরা ক্লোজ করি একটু জি প্লাস্টিক করে। এরপরের পিকচারটা আমরা এখন ছবি দেখিয়ে ওখানে দেখাবো যে এই পিকচারটা বা এই ছবিটা আমরা একটা ক্লাসিক্যাল ছবি দেখে দিচ্ছি, এটা বোধহয় আজাদ বক্কাসও আমি দিয়েছিলাম আছে। তো এখানে দেখা যায়
যে a 70 years lady has a BCC just on the superficial region of the left eye. তো এখানে আমরা কিভাবে আমরা করেছি দেখো, এইখানে আমরা ঠিক ট্রায়াঙ্গেল করে এক্সটেনশন করেছি। এইটা হলো আমরা ধরলাম যে 2 সেন্টিমিটার, এখানেও 2 সেন্টিমিটার, বাট দিস আর ইজ 1 সেন্টিমিটার। আমার কার্সারটা কি দেখা যায় আজাদ ভাই? জি জি জি, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা যায়। তাইলে এই আমরা ট্রায়াঙ্গেল করে কিন্তু এটা আমরা কাটবো। এখন এইখানে এটা তো এমনি কাটা কম্পোজ দিয়ে করা হয় না, মানে এমনি আঁকা হয়েছে জাস্ট আর কি। তো সেই জন্য হয়তো এটা সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু আমরা যখন ইনসিশন দিয়েছি তখন এরকম ভাবে সঠিক করে দেওয়া হয়েছে। এটা জাস্ট তাহলে এইটার কিন্তু এখানে ওইরকম একটা এই এটা 2 সেন্টিমিটার হলে এইখানে আবার 1 সেন্টিমিটার, তাহলে 3 সেন্টিমিটার হবে এটা রেডিয়াস, এদিকেও 3 সেন্টিমিটার। সুতরাং 3 সেন্টিমিটার রেডিয়াস নিয়ে যখনই একটা 2 সেন্টিমিটার আমাদের বাইলেটারাল ট্রায়াঙ্গেল ওয়ারান হবে, তখন আমরা 3 সেন্টিমিটার নিয়ে এটাকে আমরা এই আর্ক তৈরি করব, আর্ক, এই আর্কটা তৈরি হবে। সুতরাং এইটা হবে, এই পয়েন্টটা কিন্তু আমি এই পয়েন্টটা দেখাচ্ছি, তোমরা খেয়াল করো যে এইটা হলো পিভট পয়েন্ট হবে। আমরা যদি ব্যাক কাট করিও তো এই লাইনে একটু ব্যাক কাট করবো। তো এখন যখন আমরা এক্সিশন করব, in the next picture you will see that we already excised এবং কিছুটা দেখা যাচ্ছে ইটস রিজেম্বলস এ বাইলেটারাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এখন আসলে এটা তো টিস্যু কাটার পরে অনেক সময় একটু এটা হয়ে যায়, একেবারে টিপিক্যাল বাইলেটারাল ট্রায়াঙ্গেলের মতো হয় না। কিন্তু যখন আমরা এই ফ্লাপটা এটাকে হারভেস্ট করলাম, দিস ইজ দ্য বেস অফ দ্য ফ্লাপ, এটা যখন আমরা হারভেস্ট করলাম, দেন ইউ উইল সি দ্যাট কর্নার উইল ট্রান্সফার টু দিস এরিয়া টু কভার দিস এরিয়া। তো এখানে এই স্টিচ মার্ক গুলো দেখা যাচ্ছে, এটা হলো পোস্ট অপারেটিভ, জাস্ট ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিকচার। হ্যাঁ, তো এইখানে সাধারণত যে ডগ ইয়ার যদি হয় তাহলে কিন্তু এই পিভট পয়েন্টের এখানে একটু হয় অনেক সময়, আর এই জায়গাটা একটু ডগ ইয়ার হতে পারে। তো আমরা যদি এই টিপিক্যাল যে জিওমেট্রিক প্রিন্সিপালটা ফলো করি, তাহলে কিন্তু দেখা যায় যে ডগ ইয়ার হয় না, এখানে কিন্তু তেমন একটা ডগ ইয়ার নাই। ডগ ইয়ারটাকে আমরা প্লাস্টিক সার্জারির ভাষায় আমরা বলি এসসিডি, অর্থাৎ স্ট্যান্ডিং কিউটিনিয়াস ডিফর্মিটি, মানে এসসিডি। এটা ডগ ইয়ার তো এমনি আমরা বলি নর্মাল ল্যাঙ্গুয়েজে, কিন্তু আমরা বলি স্ট্যান্ডিং কিউটিনিয়াস ডিফর্মিটি, এসসিডিটা ওইরকম থাকে না এইখানে। এখন যদি আমরা ওর ফলো আপ দেখেন, 1 সপ্তাহ পরে, মানে আফটার 1 উইক উই সি, 1 সপ্তাহ পরেই বোঝা যাবে যে ক্লাবটার কোনো কর্নার, এখানে আমরা দেখতেছি কর্নার ইজ ওকে। সাধারণত একটা কোশ্চেন থাকে যে কোন ক্লাবের কর্নার লস হয়, এখানে আমাদের যে এর আগে হয়েছে সেখানে কর্নার গুলো অনেক সময় লস হয়। এখানে দেখা যাচ্ছে যে কর্নারটা ওকে, এটা অনেক পরেই আমরা বুঝতে পারছি। এখন যদি এই পেশেন্টটাকে আমরা ফলো আপ করি, আমরা দেখি আমাদের একটু সন্দেহ থাকে যে আমরা এই জায়গাটায় যখন অপারেশন করি তখন এইসব জায়গায় সুপ্রাঅরবিটাল নার্ভ, সুপ্রাঅরবিটাল আর্টারি গুলো থাকে, এটা কোনো ইনজুরি আছে কিনা, বা এই নার্ভের কোনো ইনজুরি আছে কিনা, সেটা দেখার জন্য আমরা পেশেন্টকে বলি যে ঠিক আছে আপনি চোখ খোলা বা বন্ধ করেন, সেক্ষেত্রে সে ইজিলি করতে পারছি যে সুতরাং ওই নার্ভ ইনজুরি নেই। আর আমরা সবসময় অপারেশন করার জন্য একটা লুপ ব্যবহার করি, ওইরকম ধরুন নার্ভ আমাদের যখন আমাদের ওই সাইটে থাকে বা আমরা ইউজুয়ালি অ্যাভয়েড করি টুপিস্ট না। তো এখন দেখা যাচ্ছে পেশেন্ট কিন্তু ইজিলি আই মুভমেন্ট করতে পারতেছে, ইজিলি ক্লোজ করতে পারছে। তাহলে আমরা বুঝলাম যে না, পেশেন্ট ঠিক আছে। তাহলে আমাদের এই রোটেশন ফ্লাপ এইভাবে আমরা করলে দেখা যাবে যে পোস্ট অপারেটিভলি ফলো আপ করলে বোঝা যাবে যে সেটা। তাহলে আমরা এটা দেখলাম যে রোটেশন ফ্লাপটা আমি একটা মানে রিয়েলিটি এভাবে করা যায়। এখন এই রোটেশন ফ্লাপের বিভিন্ন মেথড আছে, যেমন এটা হল এখন হতে পারে যে বাইলেটারাল রোটেশন, মানে রোটেশন 2 সাইড থেকে, ফ্রম 2 সাইড রোটেশন হতে পারে মাল্টিপল সাইড। এখন এই যে রোটেশন ফ্লাপটা, এই যে স্ক্যাল্প ডিপেট, এখানে একটা ছবি দেওয়া আছে। তো এখানে কিন্তু ট্রিপল রোটেশন আমরা বলি, 3টে ফ্লাপ আমরা নিয়েছি, 3টে ফ্লাপ এরকম করে। এই যে এইখানে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই ক্ষেত্রে শুধু এই রোটেশনের ক্ষেত্রে আমরা ওইটা এটা একটু মডিফিকেশন এরকম যে ওইখানে ট্রায়াঙ্গেলটা ছিল একদম বাইলেটারাল, এই ক্ষেত্রে বাইলেটারাল করতে হবে এমন না, এই ক্ষেত্রে কিন্তু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হলেও হবে। তো সেই ক্ষেত্রে আমরা করি কি, 3টে এই ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা কর্নার থেকে একটা করে
আমরা রোটেশন নিতে পারি এবং এখানে ছবিতে দেখা যায় যে 3টা ফ্লাপ 1 2 3 তা 3টে ফ্লাপ নেওয়া হয়েছে এই জন্য কারণ এখানে দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে একটা ফ্লাপ নিয়ে এটা কভার করা যাবে না। আমরা সবসময় জানি স্ক্যাল্পের ক্ষেত্রে অ্যাডভান্সমেন্টটা কম হয় কারণ আমরা দেখেছি যে একটা ইভেন 1 ইঞ্চি গ্যাপটা কভার করতে প্রায় 8 ইঞ্চি টিস্যুকে আমাকে আন্ডারমাইন করতে হয় এবং এটা হারভেস্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে বোঝা যায় যে সাধারণত স্ক্যাল্প ডিফেক্ট ক্লোজ করার জন্য সিঙ্গেল ফ্লাপ থেকে হয় না, অনেক সময় এই ট্রিপল রোটেশন এই ফ্লাপগুলো। তো এটা আরেকটা ভ্যারাইটি, ইটস এ মডিফিকেশন অফ রোটেশন ফ্লাপ। এখন আমরা ট্রান্সপোজিশন ফ্লাপ যদি আমরা বলি, এখন একটা কোশ্চেন আছে যে হোয়াট আর দ্য ভ্যারাইটিস অফ ট্রান্সপোজিশন ফ্লাপ। আমরা রেক্টাঙ্গুলার ফ্লাপ করলে সেটাও ট্রান্সপোজিশন, রম্বয়েড ফ্লাপ আমরা করি, তোমরা অনেক সময় শোনো যে রম্বয়েড ফ্লাপ অনেক ক্ষেত্রে আমরা করি, বিশেষ করে পাইলোডিনাল সাইনাসে আমরা ইউজুয়ালি রম্বয়েড ফ্লাপ করি। ইভেন আমরা বিসিসির ক্ষেত্রে ফেসেও আমরা রম্বয়েড ফ্লাপ ইউজুয়ালি করি, সেক্ষেত্রে ডুপরমেন্টাল ফ্লাপও করা হয়। ডুপরমেন্টাল ফ্লাপটা সবসময় আমরা ডিজাইন করি না, ওটা একটু ডিফিকাল্ট, কিন্তু রম্বয়েড ফ্লাপটা ইটস এ কমন এবং ক্লাসিক্যাল ফ্লাপ। অনেক ক্ষেত্রে বাইলোব ফ্লাপ বা আইল্যান্ড ফ্লাপ, জি প্লাস্টিক এগুলো সবই কিন্তু ট্রান্সপোজিশন ফ্লাপ। তো এখন এর পরের যে লেকচারে দেখা যাচ্ছে একটা রেক্টাঙ্গুলার ফ্লাপ যদি আমরা ট্রান্সপোজিশন করি তো দেখা যাবে যে এইখানে রেক্টাঙ্গুলার মানে এটা হচ্ছে রেক্টাঙ্গুলার শেপ বলে, ডিফেক্ট হলো এটা আমরা যখন ফ্লাপটা ডিজাইন করি আমরা কিন্তু একটু লেন্থটা বাড়িয়ে নিই, কারণ যখন আমরা হোয়েন উই ট্রান্সপোজ দ্য টিস্যু তখন এটা কিছু টিস্যু এক্সপেন্স হয়ে যায়, সেই ক্ষেত্রে এই কর্নারটা কিন্তু এখানে চলে যাবে। হ্যাঁ, তো যেখান থেকে ট্রান্সপোজিশন করি, যেখান থেকে ডোনার সাইড, দিস ইজ দ্য ডোনার সাইড, এই সাইডটা কিন্তু কালো। এখন হতে পারে যে এই জায়গাটা একটা টেন্ডন এক্সপোজড আছে, অথবা দ্যাট এরিয়া একটা বোন এক্সপোজড আছে, অথবা কোনো ভেসেল এক্সপোজড আছে, একটা ইম্পর্টেন্ট ভেসেল, সেই ক্ষেত্রে আমাদের এরকম ফ্লাপ করে দি ডোনার সাইড উইল বি কভার্ড বাই স্কিন গ্রাফট। সাধারণত এরকম হয়, এটা একটা রেক্টাঙ্গুলার ট্রান্সপোজিশন ফ্লাপ। এখন যদি রম্বয়েড ফ্লাপ যেটা ক্লাসিক্যালি আমরা করি বা আমরা বিভিন্ন ক্ষেত্রে এটা করা হয়, অনেক ক্ষেত্রে বিশেষ করে মানে বিসিসির ক্ষেত্রে প্রায় সময় আমরা এটা করি, আর বিশেষ করে পাইলোডিনাল সাইনাসে এটা করতে আমাদের সুবিধা। তো এখন যেহেতু এটা লিমবার্গ সাহেব এটা প্রথমে ডিজাইন করেছে 1946-এ, সুতরাং এটা নার্ভ অনেক স্যাররা লিমবার্গ ফ্লাপ হিসেবেও অনেকে বলেন। এখন এইখানে আমরা যখন রম্বয়েড করি আমরা জানি জিওমেট্রি নলেজ থেকে যে রম্বয়েড হলো একটা প্রত্যেকটা সাইড গুলো ইকুয়াল থাকবে, অল দি আর্ম উইল বি ইকুয়াল, কিন্তু অ্যাঙ্গেল গুলো সাধারণত রাইট অ্যাঙ্গেল না, তো সেটাই একটা রম্বয়েড। এবং এখান থেকে সাধারণত স্কোয়ারও হতে পারে, স্কোয়ারও কিন্তু একটা রম্বয়েড। সুতরাং এখানে আরেকটা জিনিস যে টিপিক্যাল রম্বয়েডের সাধারণত দুই পাশে 60-60 থাকে, কিন্তু আবার অপোজিট থেকে 120 ডিগ্রি থাকে, একটা টিপিক্যাল রম্বয়েড এরকম হয়। এখন এটা সুবিধা হলো যে স্কোয়ার ডিফেক্টে স্কোয়ার সাইজের যে আমরা রম্বয়েড যদি আমরা করি সেক্ষেত্রে একটু এসসিডি থাকে, যে আমরা যেটা বলেছি স্ট্যান্ডিং কিউটিনাস ডিফর্মিটি, সেটা হতে পারে। তো এইখানে আমরা এখানে দেখা যাচ্ছে একটা রম্বয়েড, আমরা এখানে যে কোনো একটা লিশন, এখানে একটা লিশন আছে, সেটা বিসিসি হতে পারে বা অন্য কোনো লিশন, ইভেন স্কামাস সেল কার্সিনোমা যখন ছোট থাকবে ইন দ্যাট কেস, অথবা অন্য কিছু এনি আদার স্কিন লিশন, সেখানে আমরা রম্বয়েড ফ্লাপের যখন when we try to design it as a we do it as by rhomboid design, তাহলে সেক্ষেত্রে এইটাকে আমরা এক্সিশনটা অবশ্যই একটা রম্বয়েডের মতো করি। ঠিক এটা একটা টিপিক্যাল রম্বয়েড, এখানে 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটা হলো 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। সবসময় রম্বয়েড নেওয়ার সময় মনে রাখতে হবে যে এটা ডায়াগোনাল 120 ডিগ্রির যে ডায়াগোনালটা, সেই ডায়াগোনালটা এক্সটেন্ড করে নিতে হবে। তাইলে আমরা এই পাশ থেকে এবং যদি লেফট সাইডে যাই তাহলে এই পাশ থেকে বুঝতে পারি, তাহলে একটা রম্বয়েড ডিফেক্টের কিন্তু 4 দিক থেকে আমরা এটা কভার করতে পারি। ইট ডিপেন্ডস অন দ্য সাইড হোয়ার ইট ইজ সিচুয়েটেড, যে আমি কোন সাইড থেকে নেব। এখন রম্বয়েড ফ্লাপটা যদি এই সেকেন্ড পিকচারে দেখা যাচ্ছে যে রম্বয়েডটা আমরা এখান থেকে এরকম একটু এক্সটেন্ড করে, মানে এই এখানে যে
আমার মনে হয় কেউ তোমরা বলেন, এটা ঠিক আছে। শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে রম্বয়েড ফ্ল্যাপটা আমরা যখন নেব, এই ডায়াগোনালটাকে আমরা যখন এক্সটেন্ড করব, তখন ওটাও কিন্তু এই যে আর্মটার যে লেন্থ, এই ডায়াগোনাল লেন্থ কিন্তু একই লেন্থ। আবার এই অপোজিট সাইডে যে ডায়াগোনালটা আছে সেটা কিন্তু ডাবল লেন্থ। এটা যদি হয় 2 সেন্টিমিটার, এটা যদি হয় 2 সেন্টিমিটার, এটা যদি হয় 2 সেন্টিমিটার, এটাও হবে 2 সেন্টিমিটার। আবার এই যে ডায়াগোনাল যে 120 থেকে যেটা সেটাও কিন্তু 2 সেন্টিমিটার। বাট দি লংগেস্ট ডায়াগোনাল ইজ 4 সেন্টিমিটার। এটা হলো একটা টিপিক্যাল রম্বয়েড। আগে আমরা যখন জিওমেট্রিক্যাল নলেজ থেকে আমরা এই জিনিসগুলো অতটা খেয়াল করিনি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে টিপিক্যাল রম্বয়েডে এটাই হয়। হ্যাঁ, তো এখন আমরা পরবর্তী পিকচারে দেখি, এখান থেকে ফ্লাপটা কিন্তু এখান থেকে ডিজাইন করে আমরা এই কর্নারটা এখানে চলে যাবে, দিস কর্নার উইল কাম টু হিয়ার এন্ড আলটিমেটলি দিস গ্যাপ উইল বি ক্লোজড প্রাইমারি। হ্যাঁ, তো সাধারণত এইটা ওল্ডার এজ গ্রুপে আমরা করি ইউজুয়ালি। তাহলে দেখা যায় যে ওদের স্কিনটা একটু লুজ থাকে, তাহলে এটা সুন্দরভাবেই এটা করা যায়। তো এরপরে আমরা যদি এর পরের স্লাইডে যাই, তাহলে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে এই যেগুলো আর্ম গুলো আছে, এই যে রম্বয়েডটার আর্ম গুলো সবগুলোই একই লেন্থ। এখন এইটাকে জাস্ট ফলো দ্য পিকচার, এর পরের স্লাইডটা ফলো করো। দেখো, এটা ডায়াগোনালটা আমরা এটা করলাম, ডায়াগোনালটা এভাবে এক্সটেন্ড করলাম, একই অবস্থা, ইটস ডি। এখন ঠিক প্যারালাল করে, এইখান থেকে প্যারালাল করে আমরা একটা লাইন টানবো, সেটা হলো পরবর্তী পিকচারে দেখা যাচ্ছে আমরা ঠিক এই, কিন্তু এটাও ডি। তাইলে এখন বোঝা গেল যে তাইলে এইটার লেন্থ এবং আর্মগুলোর লেন্থ একই, এবং এইটার লেন্থ শুধুমাত্র এই লাইনটা এইটার প্যারালাল, মানে যে কোনো একটা আর্মের প্যারালাল। সুতরাং দিস কর্নার উইল গো হেয়ার, দিস কর্নার উইল বি আলটিমেটলি। পরের পিকচারটা দেখা যাচ্ছে আমরা একটা ফ্লাপ অলরেডি তুলে ফেলেছি, এখানে মাসেল টিস্যু দেখা যাচ্ছে নিচে, এটা সিমেট্রিক ডায়াগ্রাম কিন্তু এই বোঝানোর জন্য। তো এর পরের পিকচারে দেখা যায় যে আমরা কোথায় কোনটা যাবো সেটা বোঝানোর জন্য এটা দেখা যাচ্ছে। এর পরের পিকচার যদি আমরা দেখি, প্রায় ফ্লাপটা চলে আসছে। এর পরের পিকচার যদি আমরা দেখি, তাহলে ফ্লাপটা এভাবে হবে। দিস ইজ দ্য সিমেট্রিক ডায়াগ্রাম, জাস্ট ফর ইউর রিয়ালাইজেশন, ইট ইজ অনলি ফর বেসিক্যাল। তো এখন আমরা একটা দেখি যে এরকম রম্বয়েড ফ্ল্যাপ আমরা কিভাবে করি। তাহলে এই যে এটাও একটা বিসিসি, আমরা এটাকে রম্বয়েড ডিজাইন করলাম, এখানে একটা ডিজাইনটা দেখা যায়, ইটস এ রম্বয়েড ডিজাইন। তো ঠিক এইটা হলো এই স্মলার ডায়াগোনাল, সেটাকে এখানে আনলাম এবং এই আর্মের প্যারালাল করে এখানে দিলাম। যদিও এটা অনেক আগেকার, এটাও চিটাগাঙের দিকে ছিল, কিন্তু অনেক আগে করেছেন, তখন এইরকম চিন্তা করা হয় না যে ওইখানে আসলে যে সমস্যাটা হয়েছে, ঠিক এই জায়গাটা এই রম্বয়েড ফ্ল্যাপটা না করলে অন্য কিছু করা যেত। তার কারণ তোমরা বুঝতে পারো যে এইটা হলো একটা মোস্তাস এরিয়া, আমরা যখন এই ফ্ল্যাপটা এখানে নেবো তখন কিন্তু ওটা থাকবে না। তো পেশেন্টটা ছিল 65-70 ইয়ার্স, এই জন্য ওইটা কোনো সমস্যা হয়নি ওই সময়টাই। তো আমার মনে হয় তোমরা এটাকে আমরা ফলো করি, দেখি এটা করলে কি হয়। এরকম দেখো, এখানে আমরা ঠিক ওই রম্বয়েড করে কাটার পরে ঠিক এইভাবে ডিজাইন করে রম্বয়েড করে দিয়েছি। এখন দিস কর্নার উইল গো হেয়ার এবং দিস কর্নারটা এখানে আসবে, এটা বোঝানোর জন্য যে এই কর্নারটা এখানে চলে আসবে। এবং পরের পিকচারে দেখা যায় যে দিস ইজ দ্য ফ্ল্যাপ ইজ অলরেডি হারভেস্টেড, এবং পরে আমরা ফ্ল্যাপটাকে এখানে আমরা রিপ্লেসমেন্ট করবো ওই যে ডিফেক্টটাকে। সুতরাং ইন দ্য নেক্সট পিকচার যদি হয়, তাহলে এটা দেখা যাবে ইমিডিয়েট পোস্টঅপারেটিভ, এবং 2 সপ্তাহ পরে দেখা যাচ্ছে এখানে স্টিচ করা আছে, এবং আপনার রিমুভাল অফ স্টিচ এটা দেখা যাচ্ছে। এখানে একটু ডিফেক্ট, যে সমস্যা হয়েছে এইটা যে এখানে নর্মাল টিস্যুটা এখানে চলে, এখানে মোস্টাসিডিয়া নাই। তবে এইটা খুব ইজিলি ইয়ে করা যায়, এইখানের স্কিনটুকু মানে ইয়ে করে আমরা অন্য যেখান থেকে হেয়ার বিয়ারিং এর ওখানে এসে একটু ফুল থিকনেস স্কিন গ্রাফট এখানে করে দিলে আবার এইটা রিকনস্ট্রাক্ট করা যায়, সেটা নেক্সট সিস্টেম। তাহলে আমরা এইটা এই মানে এটার এই রিভিউটার যেটা আমরা করেছি, আমরা একটা টিপিক্যাল রম্বয়েড করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি যে রম্বয়েড ফ্ল্যাপ কিভাবে করা যায় একটা বিসিসির ক্ষেত্রে। তো এখানে ডুফরমেন্টাল ফ্ল্যাপ এটা হলো আসলে কিছুই না, একটা মডিফিকেশন অফ রম্বয়েড ফ্ল্যাপ। এটা কোনো কোনো ক্ষেত্রে আমাদের লাগবে, আমরা ছবিতে বুঝিয়ে দেব। এখানে অনেকেই যারা বিশেষ করে ইএনটি সার্জন বা যারা মক্সিলোফেশিয়াল
ইভেন্ট জেনারেশন অনেকেই এটা এই মডিফিকেশন করেন। রম্বয়েড ফ্ল্যাপ তো এখন সবাই অনেকেই করতে পারেন বা করেন। তো এখানে হলো এটা একটা লিম্বার ফ্ল্যাকেরই একটা মডিফিকেশন জাস্ট বোঝানোর জন্য। এখানে সাধারণত যেখানে স্কোয়ার টাইপের ডিফেক্টটা হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা এই মডিফিকেশন করতে হয়। তাইলে ডিপার্টমেন্টাল সাহেব এটা যেহেতু ডিজাইন করেছেন ওনার নাম অনুসারে এটা হয়েছে ডিপার্টমেন্টাল ফ্ল্যাপ। তো এখানে সাধারণত কম টিস্যু স্যাক্রিফাইস করা হয় এবং দেখা যায় যে এসসিডি যেটা আমরা বলি স্ট্যান্ডিং ইউটিনাস ডিফর্মিটি অথবা যেটাকে আমরা ডগ ইয়ার বলি, ডগ ইয়ার ডিফর্মিটি সাধারণত থাকে না। তো ডিফর্মেন্টাল ফ্ল্যাপটা আসলে এটাও দেখেন আমরা রম্বয়েডের মতোই করেছি। এই ক্ষেত্রে সেকেন্ড আমরা যদি এরপরে দেখি এই ক্ষেত্রেও দেখা যায় যে যেটা শর্টেস্ট ডায়াগোনাল যেটা সেইটাকে আমি এক্সটেন্ড করব ঠিক ওইটুকু যেটা এই আর্মের লেন্থ, এই আর্মের লেন্থ, দিস আর্ম দি লেন্থ অফ অল আর্ম ইজ ইকুয়াল এন্ড ইট ইজ অলসো ইকুয়াল টু দ্য শর্টেস্ট ডায়াগোনাল। যখন আমরা এক্সটেন্ড করব এই পর্যন্ত অর্থাৎ এইটা যদি এটা লেন্থ 2 সেন্টিমিটার হয় তো এখানে 2 সেন্টিমিটার পর্যন্ত নেব। এটা নিলাম, এই যে পরবর্তী পিকচারে দেখা যাচ্ছে। জি হ্যাঁ, তাহলে আমরা এখানে একটু নেওয়ার সময় হয়তো এইটা ছবিতে একটু বেশি দেখায়, আসলে হবে এই পর্যন্ত বেশি। আচ্ছা ওটা কিছু না, কারণ এটা তো মানে ওইরকম মাপ দিয়ে নেওয়া হয় না। আচ্ছা, তারপরে আমরা কি করব যখন এইরকম লেন্থটাকে আমরা এক্সটেন্ড করলাম তখন আমরা করি কি যে কোনো একটা আর্মের এইখানে যে অ্যাঙ্গেলটা হবে এটাকে ডিভাইড করি। এর পরের পিকচারে আমি দেখাচ্ছি যে কিভাবে মডিফাই করা হয়। এই দেখেন যেকোনো এই পাশের আর্মটাকে, এটা হতে পারে যে আমরা এই পাশের আর্মটাকেও এক্সটেন্ড করতে পারি। এই আর্মটাকে আমরা এক্সটেন্ড করলাম ওই একই পর্যন্ত। এখন করব কি এইটাকে আমরা এই অ্যাঙ্গেলটাকে যদি ডিভাইড করি, ডিভাইড করে আমরা একটা প্যারালেল ওই আগের বারে ওই সমান, আগের বারে তো এইখান থেকে এরকম প্যারালেল করছিলাম এইটা, তো এইবারে আমরা লংগেস্ট যে ডায়াগোনালটা সেইটার প্যারালাল করে একটা এইখানেও ঠিক একই রকম যদি এটা 2 সেন্টিমিটার হয় তাহলে এটাকে ডিভাইড করে এই 2 সেন্টিমিটার আমরা এখানে নেব, নিয়ে আমরা এই লংগেস্ট ডায়াগোনালের মতো করে ওটা নেব। এখানে আবার স্টেপ হয়ে গেছে মনে হচ্ছে, আবার যাচ্ছি ওখানে। হ্যাঁ ওইটা হবে তাই, সরি আমার মনে হয় ওই হ্যাঁ ওইখানে ওইটা সমস্যা হয়েছিল। আচ্ছা এইটা আমি ওইখানে আসতেছি, ওই জায়গাটায় আমাদের লেকচারটা শেষ হয়ে যাবে। পরে আরো পরে এটা রম্বয়েড ওইটার পরেরটা। হ্যাঁ এইটা পর্যন্ত দেখিয়েছি, তারপরে এইটা আমরা করেছি। এখন এরপরে জাস্ট ফলো দা নেক্সট স্টেপ। এইটা কিন্তু যে যতটুকু আমরা নিয়েছি সেটা কিন্তু একই লেন্থ। হ্যাঁ, এরপরে দেখেন আমরা যে আগের বারে যেরকম প্যারালাল করেছিলাম এইবারে প্যারালালটা একটু কি মানে ওই একটা আর্মের প্যারালাল। পরবর্তী তার মানে ওইখানে ওইটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখন আমরা এটা বুঝাতে চাচ্ছি যে এই ক্ষেত্রে যে বেসটা দেখা যায়, বেসটা যে স্প্লিঙ্কিং করে যেটা দেখা যাচ্ছে ওখানে, ওটা হলো বেস। এবারে বেসটা কিন্তু অনেক বড় হয়ে গেল। কোনো ক্ষেত্রে এই বেসটা বড় হলে তাহলে আমাদের সাপ্লাইটা ভালো হবে। এবং এই ক্ষেত্রে ঠিক পরবর্তী পিকচারে দেখা যায় যে এই ফ্ল্যাপটা আমরা গেল এই। আচ্ছা, তো এখন ও আচ্ছা ওটা ও দেখাচ্ছে। আচ্ছা এই ফ্ল্যাপটা এখানে মানে এখানে ওই সিমেট্রিক ডায়াগ্রামে ওইটা ফ্ল্যাপটা তুলে দেখান না, আমরা কিন্তু পরের বারে ওটা দেখাচ্ছি। ঠিক আছে, এই হলো আমার পেশেন্ট। এই হলো আমার পেশেন্ট। তো এখানে দেখা যাচ্ছে এখানেও আমরা রম্বয়েড করে ওটা রম্বয়েড মডিফিকেশন যেহেতু ডিফর্মেন্টাল ফ্ল্যাপ, এখানে দেখা যাচ্ছে যে ঠিক একইভাবে আমরা এটা করেছি। এখানে যেহেতু এটা সিমেট্রি মানে আমরা ওই ডিজাইন করার সময় একটু একেবারে লেন্থ গুলো
ওইভাবে তো মেপে মেপে দেওয়া হয় না, মোটামুটি আনুমানিক করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যখন এটা করেছি এইটার এক্সিশন করেছি তখন সেটা দেখানোর জন্য। আচ্ছা কার্সার আসে না কেন দেখানোর জন্য? আচ্ছা, এইটা এই পরের পরের ছবিটা দেখা যায় এখানে যেহেতু টিস্যুগুলো একটু যেহেতু she is also about 72 years age. That's why যখন আমরা রম্বয়েড বা মডিফাইড রম্বয়েড করে কি মানে যখন এক্সিশন তখন দেখা গেল যে আসলে ওইটা ভালো করে আর ওইটা আগের মতো দেখা যাচ্ছে না। কিন্তু যখন আমরা রিকনস্ট্রাকশন করলাম তখন ফাইনাল পিকচারটা অবিকল এরকম না হলে দেখা যায় ওইটা, ঠিক আছে? এর পরের পিকচারে দেখা যাচ্ছে যে হ্যাঁ এই এটা হলো মানে 1 মাস পরে যখন আসলো দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় স্কার মার্কটাও একদম কিছু মিনিমাইজ হয়ে আছে। তো সাধারণত মডিফিকেশন আমরা করি একটু বড় যখন এরিয়াটা একটু বড় থাকে, যে ক্ষেত্রে আমাদের স্কয়ার শেপের ডিফেক্ট হয়, সেই ক্ষেত্রেই আমরা শুধু মডিফিকেশন অফ রম্বয়েড করি। তো এই জন্য আমরা এটাই সিমেট্রিক ডায়াগ্রাম থেকে ওটা দেখানো হলো এবং আমরা একটা কেস নিয়ে আমরা দেখালাম যে এইভাবে করা যায়। তো আজকে আমরা যে লেকচারটা দিলাম এটা হলো আমরা বললাম ডেফিনিশন অফ ফ্লাপ দিলাম, ফ্লাপের ক্লাসিফিকেশন কিভাবে করা যায় সেটা আমরা বললাম, এবং সাধারণত ফ্লাপ কি ওয়েতে ক্লাসিফাই করা হয়। ইউজুয়ালি যে আমরা ট্রান্সপোজিশন ফ্লাপ গুলো আমরা করি সেই ফ্লাপ গুলো সাধারণত কমন যে ভ্যারাইটি স্পেশালি রোটেশন ফ্লাপ, রম্বয়েড ফ্লাপ, মডিফাইড রম্বয়েড, ডিফর্মেন্টাল ফ্লাপ, এই ফ্লাপ গুলো কিভাবে করা যায় এবং আমরা ফেসে কিভাবে রিকনস্ট্রাকশন করি সেগুলো আমরা কিছু কেস দেখালাম। এর দ্বারা আমাদের রেসিডেন্টের একটা আইডিয়া হলো যে এই ধরনের লিশন হলে আমাদের সাধারণত আমাদের ঘাবড়িয়ে যাওয়ার কোনো দরকার নাই, ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমরা যদি ক্লাসিক্যাল এই জিওমেট্রি ফলো করি তাহলে আমার মনে হয় খুব ইজিলি এটা রিকনস্ট্রাকশন করা যায়, এবং আমরা ক্যান্সারের যে রিকনস্ট্রাকশনের যে আইডিওলজি, যেটা আমরা যেখানে 5 মিলিমিটার দরকার 5 মিলিমিটার, যেখানে 1 সেন্টিমিটার হয় 1 সেন্টিমিটার মার্জিন, যেখানে 1.5 সেন্টিমিটার 1.5 সেন্টিমিটার আমরা এক্সিশন মার্জিন করে আমরা এইভাবে জিওমেট্রিক্যালি ডিজাইন করে আমরা এইভাবে এটা ফ্লাপগুলো আমরা রিকনস্ট্রাকশন এভাবে আমরা করতে পারবো। তো সেইটাই এখন ইন্টারপোলেটেড ফ্লাপটা আমি এটা বলেছিলাম দেখছিলাম এখানে একটু ছবিতে একটু আইডিয়া করলে বোঝা যাবে যে যেখানে ডিফেক্টটা থাকে, যেহেতু ইন্টারপোলেটেড কথাটা বলে ফেলছি, আমরা ইমিডিয়েট ভিসিনিটি অফ দি ডিফেক্ট আমরা কভার করতে পারি না। সেই ক্ষেত্রে আমরা সাধারণত একটু সাইড টিস্যুকে আমরা নেই। তো পরে আমরা ওইটা এক্সিশন করি যে রিডান্ডান্ট যে পার্টটা এক্সিশন করে এটা হয় আমরা মানে ওটাকে এক্সারসাইজ করে ফেলে দিয়ে দিই, অথবা সামটাইমস উই প্লেস দ্য অরিজিনাল পজিশন, এটা অনেক সময় করা হয়। তো সুতরাং এইখানে এই ছবিতে আমি এখানে কার্সারটা কাজ করে না বলে আমি দেখাতে পারছি না। যাই হোক, আমার মনে হয় একটা আইডিয়া ওদের হয়েছে ইন্টারপোলেটেড ফ্লাপ। এরপরে আমরা যে হিঞ্জ ফ্লাপ কথা বলছিলাম, সাধারণত এখানে একটা কেস দেখা যাচ্ছে এই যে উনিও প্রায় ওরকম 70 ইয়ার্স এজ। তো সেক্ষেত্রে এরকম যদি এলা অফ দি নোজ অনেক সময় দেখা যায় রিকনস্ট্রাকশন করার জন্য আমরা কিন্তু ফ্ল্যাপটা এখানে ছবিতে একটা এসিমেট্রিক ছবি দেওয়া আছে, ওই ছবিতে দেখাচ্ছে কি করে টার্নওভার ফ্ল্যাপটা করা হয়। ওইখান থেকে টিস্যু নেই এবং উপরের এরিয়াটা সাধারণত স্কিন দিয়ে কভার হয়। যেমন ধরেন এই যখন আপনার এক্সিশন আমরা এখানে দেখতে পারি যে হিঞ্জ ফ্ল্যাপ যদি আমরা ডিজাইন করি ওখান থেকে, যে এইখানের প্রথম পিকচার এবং নেক্সট পিকচারে কিন্তু আমরা দেখা যায় যে আমরা অলরেডি এটা টার্নওভার ফ্ল্যাপটা আমরা করে ফেলেছি, মানে আমরা অলরেডি এখানে দিয়েছি। তো দ্বিতীয়ত যখন পুরো এরিয়াটাই দেখা যাচ্ছে যে এখন র, সুতরাং এই রিয়া আমরা কি করি একটা স্কিন কাভার দিয়ে ফেলি। এক্ষেত্রে একটু কসমেটিক্যালি একটু ভালো হয় না, কিন্তু তারপরেও তার মানে ক্যান্সার রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে এটা আমরা কোনো ক্ষেত্রে এটা করতে পারি যদি এই ক্ষেত্রে মাইক্রোভাস্কুলার ফ্লাপ না করে এইভাবে করা যায়। তো এটা হলো পরের পিকচার হিঞ্জ ফ্লাপের। দেখা যায় যে আমরা স্কিন গ্রাফট করেছি এবং 2 উইকস পোস্টমর্টম স্কিন লেগে গেছে। এক্ষেত্রে হয় কি যে যেহেতু ফ্ল্যাপটা আমরা টার্নওভার করি সেক্ষেত্রে ওই এরিয়াটাও কিন্তু আমরা স্কিন কভার করি, যেখান থেকে আমরা ফ্ল্যাপটা আমরা হারভেস্ট করি অর্থাৎ ডোনার এরিয়া, সেই এরিয়াটাকেও আমরা স্কিন দিয়ে কভার করতে পারি।
তো এইটা আমরা ক্রেন প্রিন্সিপাল বললাম এই জন্য যে আসলে ক্রেন সাহেব এটা এই ডিজাইনটা করেছে। অনেক সময় দেখা যায় যে একটা ফিঙ্গারে বা 2টা ফিঙ্গার বা 3টা ফিঙ্গারে একই সাথে ওর টেন্ডন গুলো এক্সপোজড। সেই ক্ষেত্রে আমরা আলাদা আলাদা ফ্লাপ না করে একটা গ্রোন ফ্লাপ দিয়ে সমস্ত ফিঙ্গার গুলো আমরা করে ফেলি। তো সেক্ষেত্রে এটা বলতে পারি যে এই ফিঙ্গার গুলো আসলে আলটিমেটলি এটাকে বলা হয় আয়াট্রোজেনিক সিন্ডাকটেলি আমরা করে ফেলি। কিন্তু সেইটাকে পরবর্তীতে আবার সেপারেট করে দিই, মানে 2 স্টেজ 3 স্টেজ দরকার হয়। তো ক্রেন সাহেব যেহেতু এইভাবে ডিজাইন করেছে, কারণ আলাদা আলাদা একটা ফিঙ্গার ফ্লাপ দেওয়াটা ডিফিকাল্ট, সেই ক্ষেত্রে আমরা ক্রেন প্রিন্সিপাল ইউজ করি। এটা তোমাদের নামটা জানলে হবে যে হ্যাঁ, ক্রেন একটা প্রিন্সিপাল যেটার মাধ্যমে অনেকগুলো ফিঙ্গার যখন এরকম টেন্ডন গুলো এক্সপোজড হবে অথবা bone exposed হবে, in that case we can reconstruct on that finger, and then ultimately in the next stage or in the next stage we can release the as syndactyly. It's a complete syndactyly and release in the next stage or in the next stage. So এই জন্য ওটার নাম যেহেতু ক্রেন সাহেব করেছে, ওটার নাম দেওয়া আছে ক্রেন প্রিন্সিপাল। তো আমার মনে হয় আজকে এই পর্যন্তই আমার লেকচার থাকবে, কারণ এরপরে আমি অন্য আরেকটা ট্রান্সপোজিশন ফ্লাপ, যেটা ওদের মনে প্রশ্ন আসবে স্যার কিস্টোন নামে একটা ফ্লাপ আছে, কিস্টোন ফ্লাপ। তো কিস্টোন ফ্লাপটা নিয়ে আমরা আরেকদিন সুন্দর করে একটা করে হলো অনেকগুলো কেস আমার করা আছে সিরিজ, সেটা দেখানোর চেষ্টা করব। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আমাদের সবাই থ্যাংক ইউ ফর পেশেন্স হিয়ারিং। থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ প্রফেসর আইবলি। তাহলে জাস্ট আমি একটু এটা থেকে মানে একটা পয়েন্ট, আপনার কাছে অনেক ছবি ছিল এবং অনেকগুলো করা। জি, আবার এই ম্যাক্সিমাম কেসগুলো আপনার মনে হয় রেফার করা ছিল। এখন যেটা আজকে ক্লাসে আমরা আলোচনা করলাম এই তাহলে আপনি মানে হুইচ ফ্লাপ ইজ আইডিয়াল ফর দিস পেশেন্ট? এইখানে দেখেন, এই ফ্লাপটার জন্য আমরা দুই ধরনের ডিজাইন করতে পারি। একটা হলো আমি কোনটা করব, আমি ওদের সাথে আলোচনায় আসি। এটা যদি আমরা একটা এরকম ট্রায়াঙ্গেল করে বাইলেটারাল ট্রায়াঙ্গেল কেটে আমরা যদি এইখান থেকে ডিজাইন করি, তাহলে কিন্তু এটা রোটেশন করে করা যায়। এটা হলো একটা। এখন রোটেশন করলে এখানে যে সমস্যাটা হয় সেটা হলো এইখানে একটা স্কয়ার হবে একটু বড় ধরনের, ঠিক আছে? তো সেই জন্য এইটাকে কিন্তু ভালোভাবে রম্বয়েড করলে, এইটাকে এখান থেকে আনলে তাহলে একটা একটু অনেক সুবিধা হবে। রোটেশনটা করতে গেলে একটু স্কয়ার বেশি হবে, আর রম্বয়েড করলে একটু স্কয়ার, এটা দুইটাই করা যাবে। এটা কিন্তু একটা ট্রান্সপোজিশন ফ্লাপ দ্বারা এটা সম্ভব, আইদার রম্বয়েড অর রোটেশন, দুইটাই করা যাবে। ওকে ওকে, থ্যাংক ইউ। আর এই পেশেন্টের জন্য হুইচ ওয়ান ইজ মানে অ্যাপ্রোপ্রিয়েট? না, এই পেশেন্টের জন্য দেখেন এখানে কিন্তু আচ্ছা, এইখানে আরেকটু কথা, এটা যখন এক্সামিনেশন করেছিল এটা মানে বলেছিল যে ওই যে ওরাল ক্যাভিটি এক্সামিনেশন করার সময় এটা কিন্তু ওতে মানে পরীক্ষার সময় ওদেরকে মনে করিয়ে দিচ্ছে এটা কিন্তু গ্লাভস পরে বাইলেটারাল এটা পালপেশন লাগবে, বুঝছেন? ম্যানুয়াল বাইলেটারাল ম্যানুয়াল পালপেশন করে দেখতে হবে যে এইটার যে ওই মিউকোজাটাকে ইনভলভ আছে কিনা। এখন এইটা মিউকোজা ইনভলভ না থাকলেই শুধু সেই ক্ষেত্রে আমরা মিউকোজা হয়তো এটা সেট করতে পারি, আদারওয়াইজ এইসব ম্যাক্সিমাম ক্ষেত্রেগুলো দেখা যায় যে মিউকোজা ইনভলভ থাকে এবং এইটা এক্সিশন করার সময় এইখানে এই যে আমরা সাধারণত এইসব ক্ষেত্রে কিন্তু মোর দ্যান 1 সেন্টিমিটার আমরা এক্সিশন করি, 1.5 সেন্টিমিটার আমরা করবো স্ট্যান্ডার্ড। তো সেইখানে এক্সিশন করার পরে এখানে একটা ওয়াইড গ্যাপ হবে, সুতরাং এই ক্ষেত্রে কিন্তু এই লোকাল ফ্ল্যাপটা ফিজিবল হবে না, এইটা ওদের বিষয়। কারণ এখানে অ্যাঙ্গেল একটা ব্যাপার আছে, এই লোকাল ফ্ল্যাপ আনতে গেলে এখানে ওরকম ফিজিবল না, সেই ক্ষেত্রে একটা মাইক্রোভাস্কুলার ফ্রি ফ্ল্যাপ। এখন এই ক্ষেত্রে আরেকটা কোশ্চেন হতে পারে যে মাইক্রোভাস্কুলার ফ্রি ফ্ল্যাপ করলে এখানে কি ওইরকম একদম যেমন অ্যান্ট্রোল্যাটারাল থাই ফ্ল্যাপ বা এইগুলো আনা যাবে না, কারণ অ্যান্ট্রোল্যাটারাল থাই ফ্ল্যাপ কিন্তু অনেক বাল্কি। সুতরাং আমাদের একটা রেডিয়াল ফোরাম ফ্ল্যাপ, ওরা জানে এটা, তো রেডিয়াল ফোরাম ফ্ল্যাপটা এখানে হবে ফিজিবল। এবং এইখানে এনে হবে কি রেডিয়াল ফোরাম ফ্ল্যাপটা তো একটু অনেক হিসাব করে নিতে হবে যে ভিতরের টুকু কিন্তু রেডিয়াল ফোরাম দিয়ে কভার করতে হবে, কারণ এইখানে যে স্কিনটাই আলটিমেটলি উইল কনভার্ট ইট ইনটু দ্য মিউকোজা অফ দি ওরাল ক্যাভিটি। সুতরাং এইটা কিন্তু মাইক্রোভাস্কুলার ফ্রি ফ্ল্যাপ ছাড়া হবে না, এইটা ওদের
আইডিয়া থাকতে হবে, কারণ এখানে একটা বেশ গ্যাপ হবে। এখান থেকে কাটতে গেলে এখান থেকে 1.5 লিটার এটা পুরো এরিয়া থাকবে। যখন আমি ক্যান্সার প্রিন্সিপাল আমরা ফলো করে কাটবো, তখন ওয়াইড গ্যাপ হবে, and that should be covered by a microvascular free flap, and the ideal one is a right, মানে forearm radial forearm flap. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনেক আজকে করলাম, আলোচনা করলাম। স্টুডেন্টদের যদি কোনো কোশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক এনি কোশ্চেন টু প্রফেসর আইয়ুব আলী। এনি স্টুডেন্টস? Any question from any students? Ayyub Ali, thank you very much for your brilliant presentation and brilliant job. Not very brilliant, it's a classical lecture class. Any question? No question? Okay. So আমরা কমেন্ট নেই আমাদের থেকে। আই থিঙ্ক মানে ক্লাসটা তোমাদের ক্ষেত্রে খুবই হয়েছে যে আমরা কেসের সঙ্গে, এগুলো কেস থাকবেই পরীক্ষাতে, এবং পরীক্ষাতে এগুলো এক্সামিনাররাও জিজ্ঞাসা করবেন। সো আমরা একটু ফাইনালি থেকে প্রফেসর শহীদ, উইল মেক এনি কমেন্ট টুডে? আর কোন ফ্যাকাল্টি আছেন? আসসালামু আলাইকুম স্যার। স্যারের ক্লাস থেকে আমরা স্যার ফ্ল্যাপ এবং রোটেশন এগুলো সম্বন্ধে খুব ভালোই আইডিয়া পেয়েছি, এবং ম্যালিগন্যান্ট স্কিন লেশন গুলো স্টুডেন্টদের শর্ট কেস থাকবেই স্যার। তো আশা করি আজকের ক্লাসটা ওদের অনেক বেশি হেল্পফুল হবে তাদের পরীক্ষার জন্য নিজস্ব প্রিপারেশন তৈরি করার জন্য। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। প্রফেসর ইব্রাহিম, কমেন্ট এন্ড অ্যাডভাইস টু। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক রাত হয়ে গেছে, তবে আমি যেটা আজকে এখান থেকে শিখলাম যে কোশ্চেনগুলো আমাদের জানা উচিত সবার, যে যদি আমি একবারে সাজিয়ে বলি যে ডিফাইন ফ্ল্যাপ, then classify flap, criteria of an ideal flap, what tools are to be used to construct an ideal flap, and how can we prevent flap related complications. এই পাঁচটা জিনিস যদি আমরা মাথার মধ্যে রাখি, তাহলে কিন্তু আমাদের সবার জন্যই উপকার হবে। এবং আমি কিছু আজকে এখান থেকে শিখেছি, প্রফেসর চৌধুরী প্রেজেন্টেশন দিলেন, এখান থেকে এই আনসারগুলো পাওয়া গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ প্রফেসর ইব্রাহিম। প্রফেসর আইয়ুব আলী, ফাইনালি। ইব্রাহিম স্যার একটা কথা বলেছিলেন স্যার, ওই যে থাইরয়েডের ক্ষেত্রে স্যার একটা, আর হচ্ছে অল আদার নেক লেশনের ক্ষেত্রে একটা ফাংশনাল বলেছিলেন, আর একটা স্যার ওটা একটু আরেকবার বলবেন প্লিজ স্যার। থাইরয়েড ক্যান্সার যদি ওয়েল ডিফারেন্সিয়েট থাইরয়েড ক্যান্সার যদি হয়, স্পেশাল প্যাপিলারি বা ফলিকুলার থাইরয়েড যদি হয়, এবং ওখানে যদি লিম্ফ্যাটিক ইনভলভমেন্ট না থাকে, বা থাকলেও থাকলেও ওখানে আমরা ফাংশনাল নির্দেশন করি। কারণটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা হলো, থাইরয়েড গ্ল্যান্ডের মেটাস্টেজ ওয়েল ডিফারেন্স ক্যান্সার যেটা হয়, সবচেয়ে স্লো গ্রোয়িং টিউমার এবং লেস অ্যাগ্রেসিভ টিউমার। সো হেড নেক ক্যান্সার যত ক্যান্সার আমাদের আছে, তার থাইরয়েড ক্যান্সারটা হচ্ছে সবচেয়ে স্লোলি প্রোগ্রেসিভ ডিজিজ। সো এখানে আমাদের রেডিক্যাল নির্দেশন করার প্রয়োজন নেই। কিন্তু হেড নেক রিজিয়নে আর যত ক্যান্সার যত আছে, ভেরি অ্যাগ্রেসিভ, তো সেখানে আমাদের ট্রিটমেন্টটা হবে অ্যাগ্রেসিভ। এই জন্য অ্যালং উইথ এক্সিস্টেন্স অফ প্রাইমারি টিউমার আমাদের যেতে হবে থেরাপিউটিক রেডিক্যাল ডিসিশন। এটি হচ্ছে তফাৎ, আর কিছু না। স্যার বইতে একটা জিনিস ছিল যে বাল্কি নোডাল মেটাস্টেসিসের জন্য রেডিক্যাল নেক ডিসিশন হয়। বাল্কি নোডাল মেটাস্টেসিস ইউজুয়ালি হয় হেড নেক ক্যান্সারে, অ্যাপার্ট ফ্রম দ্য থাইরয়েড। অ্যানাপ্লাস্টিক মানে কার্সিনোমা যদি সিঙ্গেল হয় তবুও রেডিক্যাল বলবো। অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা থাইরয়েডে যেটা হয়, সেখানেও বাল্কি নোডাল মেটাস্টেসিস হতে পারে, কিন্তু দোজ পেশেন্টস আর ইরেসেক্টেবল, এগুলো রেজিস্টার করা যায় না। কারণ ওখানে প্রাইমারি টিউমার যদি রিসেক্ট করতে না পারে, সেখানে আমাকে রেডিক্যাল ডিসিশন করার কোনো স্কোপ আমাদের নাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কোন কোশ্চেন আছে? একটা কোশ্চেন দেখছি এখানে ছিল প্রফেসর আইয়ুব আলীর কাছে, মনে হয় এটা ফর্নিয়ার্স গ্যাংগ্রিন লোকাল অ্যাডভান্সমেন্ট ক্লাব করা হলে ড্রেন টিউব কি মাস্ট দিতে হবে? ফর্নিয়ার্স গ্যাংগ্রিন এটা একটা ভালো কোশ্চেন করেছে। আমরা যদি জানি যে এই ড্রেন এন্ড নট টু ড্রেন, এটা আসলে এটা অনেক দিনের একটা এক্সপেরিয়েন্স, এবং এটা হলো ওই সার্জন এবং ওই অভিজ্ঞতা থেকে। তবে এই ক্ষেত্রে আমরা সাধারণত যেখানে মনে করি যে এখানে একটা রেসিডুয়াল স্পেস হয়েছে বা এই ক্ষেত্রে কালেকশন হওয়ার সম্ভাবনা, সুতরাং ডেফিনেটলি ইউ হ্যাভ টু পুট এ ড্রেন। এখন এটা যদি খুব ছোট একটু ফ্লাপ হয় বা এখানে ড্রেন দেওয়ার দরকার না, এটা তো আসলে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স। এটা ইব্রাহিম ভাই আরো সুন্দর করে মনে হয় ডিসক্রিপশন দেয় মাঝে মধ্যে, যে ড্রেন অর নট টু ড্রেন। এটা হলো যে এটা নির্ভর করে ওই সাইটের উপরে অথবা ওই সার্জনের উপরে, ওনার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স। তবে ছোট যে ক্ষেত্রে আমি মনে করি যে না এখানে উজিং তেমন নেই বা ওইরকম নাই, সেক্ষেত্রে আমি দিলাম না, কিন্তু ম্যাক্সিমাম কেসগুলোতেই সাধারণত একটা ড্রেন দেওয়া হয়। আমরা ইউজুয়ালি দেই, কারণ এটা দিলে আমাদের সেফটি থাকবে। ঠিক আছে।
দেওয়াটা হলো বেটার। এনি মোর কোশ্চেন? স্যার স্যার যদি ওই যে লোয়ার আইলিডে হ্যাঁ, নাইমুন বলো। যদি লোয়ার আইলিডে 1/1 সেন্টিমিটার গ্র্যাজুয়ালি এনলার্জিং পিগমেন্টেড লেশন হয়, তার ডিফারেন্সিয়াল গুলো কি বলবো, বায়োপসি কিভাবে নিবো এবং রিকনস্ট্রাকশনটা স্যার কিভাবে করবো? আই বলি শুনতে পেয়েছেন? না, ওই কোশ্চেনটা আপনি একটু রিপিট করেন তো, আপনি বলে দেন তো। লোয়ার আইলিডে একটা পিগমেন্টেড লিশন। হ্যাঁ, লোয়ার আইলিডে পিগমেন্টেড লিশন, হ্যাঁ, সেটা করলে মানে আইলিড কিভাবে রিকনস্ট্রাকশন করা যায়? গ্র্যাজুয়ালি এনলার্জিং, হ্যাঁ, স্যার ডিফারেন্সিয়াল শোনো, ডিফারেন্সিয়াল এইটার ডায়াগনোসিস গুলো কি হবে? লোয়ার আইলিডে যদি কোনো এরকম লিশন হয়, তাহলে এরকম বলা আছে যে লোয়ার আইলিডে লিশনটা যদি আইলিডটার 1/3 পর্যন্ত ইনভলভ করে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই বি-শেপেড ইনসিশন দিয়ে ওটাকে বা এক্সিশন করে আলটিমেটলি কিন্তু ওটা একটু অ্যাডভান্স করলেই ওটা এসে যাবে। এটা হলো একটা থিওরিটিক্যালি এটা পসিবল, এবং আমরা প্র্যাকটিক্যালি ওটা করে দেখেছি যে এটা সম্ভব যদি এটা 1/3 অফ দি আইলিড ইনভলভ করে। কিন্তু যদি এমন দেখা যায় যে আইলিডের 1/3 নয়, এর বেশি, অর্ধেকের বেশি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এক্সিশনটা আমরা করে এখানে এই আইলিডটাকে এক্সিশন ওই ইনসিশন মানে যেটা যদি বিসিসি হয়ে থাকে, তাহলে তো আমরা ডিপ এইখানে তো ডিপলি বেশি ইনভলভ হয় না, দেখা যায় যে ওর ইনার লেয়ার মানে ওটা থেকে যায়। সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই একটা ফুল থিকনেস স্কিন গ্রাফট দিলেও এটা রিকনস্ট্রাকশন হয়ে যায়। আর অনেক সময় যেটা আমরা করি, আমি যেগুলো দেখিয়েছি যেমন রোটেশন অথবা রম্বয়েড এই টাইপের ওই ডিফেক্টটা ওইভাবে করে, বিশেষ করে রোটেশন ফ্ল্যাপ করা এটা এখানে ইজিয়ার, মানে ওই নিচের টিস্যু গুলো থেকে ওইভাবে ডিজাইন করে এটা রোটেশন ফ্ল্যাপ করেও এটা রিকনস্ট্রাকশন করা যায়। সুতরাং এটা নির্ভর করতেছে যে আমাদের ওই যে লিশনটা ওটার লেন্থ ব্রেথ কতটুকু, ওটা আইলিডের যতটুকু এরিয়া আছে তার চেয়ে মানে 1/3 অথবা 1/3 এর বেশি কিনা। যদি 1/3 হয় তাহলে কিন্তু প্রাইমারি ক্লোজার পসিবল, কিন্তু 1/3 এর বেশি হলেই কিন্তু ওইখানে রোটেশন করে ওই ফ্ল্যাপ করে এটা করে দেওয়া যায় সাইড টিস্যু। ওকে, থ্যাংক ইউ প্রফেসর আইবরি, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, স্যার ইব্রাহিম স্যার ইব্রাহিম স্যারকে বলো। ইব্রাহিম স্যার একটা কথা 3টা পয়েন্ট বলেছেন নাজুলেবল ফোল্ডের প্রথম কেস